দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে, বিশেষ অভিমত অনুষ্ঠান। এবং বিশেষ অভিমত অনুষ্ঠানে আমরা বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানাই। আজকে আমাদের সাথে বিশেষ অতিথি এসেছেন, যিনি আসলে একজন ব্রিটিশ বাংলাদেশি। এই শহরের, এই লন্ডনের ব্রিটিশ বাংলাদেশিদের কাছে পরিচিত মুখ, লন্ডন এবং লন্ডনের বাইরে সারা ব্রিটেনের একজন পরিচিত মুখ। তবে তিনি আজকে একটি ভিন্ন প্রেক্ষাপটে আজকে অভিমতে অনুষ্ঠানে এসছেন এবং আমি আর দেরি না করে প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, মেয়র সিলেট সিটি কর্পোরেশন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা চ্যানেলের সাথে আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আপনার কলা কৌশলী এবং আপনাকেও যে আমাকে আজকে এখানে নিয়ে আসার জন্য এবং সুযোগ করে দিয়েছেন যে আমি আজকে আমাদের যারা প্রবাসী বাঙালি আছেন এবং বিশেষ করে ইউরোপে বসবাসরত আমাদের ভাই বোনদের সাথে একটু ওনাদের কথা শুনবো এবং আমিও কিছু কিছু কথা বলতে চাই। আমরা সিলেট সিটি কর্পোরেশনের যে প্রেক্ষাপট, তারপরে পরিচালনা, রাজনীতি এর গভীরে যাব। আপনার কাছ থেকে প্রথমে জানতে চাইব আপনার অভিজ্ঞতার কথা। যে নির্বাচিত হলেন, নির্বাচনের আগে আমরা অনেক ক্যাম্পেইন দেখেছি, এখানেও দেখেছি, বাংলাদেশেও দেখেছি। নির্বাচিত হলেন, শপথ নিলেন, তারপরে তো প্রায় 6 মাসের কাছাকাছি। আপনি একটু অভিজ্ঞতা শেয়ার করুন। ইটস ভেরি চ্যালেঞ্জিং। আসলে আমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতার সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, উনি আমাকে সুযোগ করে দিয়েছেন সিলেটের মানুষের কল্যাণে কাজ করার জন্য, এবং আমাকে প্রথম নমিনেশন দিলেন। আমি একজন নতুন মানুষ, নতুন প্রজন্মের রাজনীতিবিদ। আমি প্রথমে একটু শঙ্কিতই ছিলাম যে কিভাবে সিলেটের মানুষ, সিলেট আধ্যাত্মিক নগরী, হজরত শাহজালাল শাহফরানের পুণ্যভূমি এবং সিলেট সিটি কর্পোরেশন একটি গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে আমাকে যখন দলের পক্ষ থেকে দেওয়া হলো, প্রথমেই আমি টুঙ্গিপাড়া যাই, জাতির পিতার মাজার জিয়ারত করে হজরত শাহজালাল শাহফরানের পুণ্যভূমিতে গেলাম। সেখানে গিয়ে মাজার জিয়ারত করে মুরব্বীদের কাছে গেলাম, শহরের যত এলিট ক্লাস মুরব্বী, বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ এবং শ্রমজীবী মানুষ। এবং বিশেষ করে আমার একটি বাড়তি পাওনা ছিল যে দীর্ঘদিন আমি আপনাদের সাথে বা যাদের সাথে আমার এই কমিউনিটির সাথে আমি কিন্তু অল্প বয়সে এখানে আসছিলাম, যে আমি এত বেশি সাপোর্ট পেয়েছি। 1200-এর উপরে প্রবাসী বাঙালিরা গিয়েছেন, গিয়ে আমার জন্য ক্যাম্পেইন করেছেন, এবং যারা গিয়েছেন তারা তো কাজ করেছেন, যারা যান নাই গড়ে বসে অনেক মা বোনরা আমাকে চিনেনি না, তারা ফোন করেছেন, তারা মনেছেন তাদের একজন আপনজন, নিজের মানুষ তারা। সেখানে যদি আমি নির্বাচিত হই, তাদের মানুষই নির্বাচিত হলাম। এই যে পাওয়া, এটা আমার জন্য বেশি বড় পাওয়া, এবং আমি এটাকে স্মরণ রাখি। এবং আমি যতদিন বেঁচে থাকবো, আমি আমার পরিবার এবং আমার যারা দল, সবাই আমি মনে করি এটা স্মরণ রাখবে। তো আমি এটা চ্যালেঞ্জিং বললাম এই কারণে যে আসলে একটি নতুন জায়গায় যখন আপনি কাজ করেন, আমার আসলে পূর্ব অভিজ্ঞতা তো নাই, যে নির্বাচিত প্রতিনিধি হিসাবে এটা আমার প্রথম। আমি খোলাখুলি বলতে চাই। এবং আমি দায়িত্ব যখন 21শে জুন নির্বাচিত হওয়ার পর দীর্ঘদিন আর অনেক দিন কিন্তু পরে দায়িত্ব নিলাম। নভেম্বরের 7 তারিখ দায়িত্ব নিলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওথ নিয়ে। আমি সিলেটের, এবং আমি দায়িত্ব নিলাম আর জনাব আরিফুল হক চৌধুরী সাহেবের কাছে। তো অনেকগুলো নতুন চ্যালেঞ্জ আমার কাছে ছিল, যেটা হলো একটি শহরের মধ্যে ছিল হকারের ফুটপাত দখল ছিল, তারপরে ছিল আমাদের বর্জ্য ব্যবস্থাপনা, যেটা ক্লিনিং, শহরে ক্লিনিংয়ের বিষয়টা একটা বড় চ্যালেঞ্জ ছিল। তারপরে আপনার ড্রেনেজ, আপনার একটু বৃষ্টি হলেই যাতে শহর ডুবে যেত, এবং বিভিন্ন ক্রস। তো প্রথম যে 2-3টি জিনিস আমি এই চ্যালেঞ্জটা নিলাম দায়িত্ব নেওয়ার পর, একটা হলো হকারদের, যাদেরকে আমি ক্ষুদ্র ব্যবসায়ী বলি, হকার বলি না, তাদেরকে সিলেট সিটি কর্পোরেশনের পিছনে একটি আমাদের 10 একর জায়গা আছে, সেখানে তাদেরকে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে সেখানে একটু রাস্তাঘাট, তারপরে তাদের সুযোগ সুবিধা সৃষ্টি করে তাদেরকে সেখানে কথা বলি। কিন্তু আমি তাদের সাথে কথা বলে তারা আমাকে সম্মান দিয়েছেন, আমিও তাদেরকে সম্মানিত করে সেখানে নিয়েছি, এবং এখন পর্যন্ত তারা সেখানে আছেন। এইটা কিন্তু এখন ফুটপাথে কিন্তু মানুষ হাঁটাহাঁটি করতে পারে, মা বোনরা হাঁটাহাঁটি করতে পারে। এবং সেকেন্ড যেটা হলো, আমরা সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার দিকে এখন আমরা 3 বেলায় কিন্তু স্ক্রিনিং করাচ্ছি। আচ্ছা, 42টা ওয়ার্ডে আমাদের 3 বেলায় কিন্তু আমাদের 10 জন করে প্রত্যেক কাউন্সিলরদেরকে দেওয়া হয়েছে, যে তারা যাতে তাদের ওয়ার্ডটা ক্লিন রাখতে পারেন। এবং
আমাদের একটা বিশাল টিম আছে, আমাদের লেফটেন্যান্ট কর্নেল একলিম আবদিন, যিনি আমাদের সিলেটের সন্তান, উনি বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে আছেন, উনি কিন্তু এটা অর্গানাইজ করছেন এবং মানুষও অত্যন্ত হ্যাপি এবং আমরা আশা করছি আরও ভালো করব। তো এখন আমার যে প্ল্যানটা হলো কিছুটা হলেও যে আমরা 24 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা 3 শিফটেই কাজ করবে সিটি কর্পোরেশনের ক্লিনিংয়ের বিষয়ে, যে এটা আমার ফার্স্ট কমিটমেন্ট ছিল, আমরা শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখা এবং ওয়ালে যাতে মানুষ দিকন না লেখে, বিলবোর্ড পোস্টার এগুলা জাঙ্ক করে ফেলে। তো এইগুলো আমরা আস্তে আস্তে কিন্তু গ্র্যাজুয়ালি একসাথে তো করা যাবে না, এটা আমরা করছি। এবং আপনি একটি জিনিস বলেছেন, আমি আসবো ধাপে ধাপে, কয়েকটি প্রজেক্টের কথা ইতিমধ্যে আপনি বলেছেন। আপনি বলেছেন যে নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ার অভিজ্ঞতা আপনার প্রথম, এবং নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ার পর আবার এক্সিকিউটিভ রোলে সরাসরি পদায়ন অনেক গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার ছিল। এই যে আপনি 6 মাস সময় পেয়েছেন, জনাব আরিফুল হক চৌধুরীর ছিলেন আপনি দায়িত্ব গ্রহণের আগের 6 মাস জনাব আরিফুল হক চৌধুরী ছিলেন, আপনি নির্বাচিত হওয়ার পরে তখনকার সময় কেমন ছিল? আপনাদের মধ্যে বোঝাপড়া কেমন ছিল? জনাব আরিফুল হক চৌধুরী কতটুকু সহযোগিতা করেছেন, কিংবা কোনো ক্ষেত্রে আপনার সহযোগিতা চেয়েছিলেন কিনা আপনি? হ্যাঁ, আমি তো অবশ্যই আমি সবারই সহযোগিতা চেয়েছি এবং আরিফুল হক চৌধুরী সাহেবের উনি কিন্তু সহযোগিতা আমাকে করেছেন। আমাদের মধ্যে আন্তরিকতার কোনো অভাব নেই, আমরা প্রায় দেখা হয় বিভিন্ন পরিবেশে। তো বিষয়টা হলো যে উনার মতো করে উনি 10 বছর চালিয়েছেন এবং আমি তো নতুন দায়িত্ব নেওয়ার পর মানুষের প্রত্যাশা অনেকটা বেশি আমার কাছে, এবং আমি সরকার দলীয় একজন মেয়র, এই হিসাবে মানুষের প্রত্যাশা, এবং আমিও কিন্তু মানুষকে কমিটমেন্ট দিয়েছি। আমি কমিটমেন্ট দিচ্ছি সিলেটকে গ্রিন, ক্লিন এবং আগামীতে স্মার্ট নগরী হিসাবে গড়ে তুলতে চাই। যেমন আমাদের কয়েকটি প্রজেক্ট, যেন আমি বলছি ক্লিন এবং গ্রিন, হ্যাঁ আমরা গ্রিনারি যারা করতে পারি, আমরা গাছ লাগানো আমরা শুরু করেছি। এবং আরেকটি বিষয় হলো আমরা সুরমা নদীকে নিয়ে, সুরমা নদী যেটা হলো সুরমা ড্রাইভ, এবং আমরা চাই যে ওয়াটার বাস, এবং যাতে 20 কিলোমিটার আমরা যাতে নদীর মধ্যে দিয়ে আমরা করতে পারি, একটা রিক্রিয়েশন। আপনি জানেন হয়তো হযরত শাহজালাল, হযরত শাহফরান রহমতুল্লাহ মাজারে প্রায় এভরি উইকেন্ডে প্রায় 20,000 মানুষ আসে বাইরের থেকে। তো এই মানুষগুলো আসলে মানুষের যাওয়ার কোনো জায়গা নেই, তাদেরকে 4টা ব্রিজ আছে, তার বিউটিফিকেশন, এবং তাদেরকে আমরা সুরমা নদীতে রিক্রিয়েশনের একটা ব্যবস্থা করা, যাতে মানে ট্যুরিজমটা অ্যাট্রাক্ট করা। এটি কি সিটি কর্পোরেশন তত্ত্বাবধানে হবে নাকি প্রাইভেটলি হবে? সিটি কর্পোরেশন না, সেন্ট্রাল গভর্নমেন্ট তো ফান্ড না দিলে তো আমরা পারবো না। তো আমাদেরকে 2টা অপশন আছে, একটা হলো ওয়াটার ডেভেলপমেন্ট বডি, আর একটা হলো রোডসও আমাদেরকে অফার দিয়েছে। এডিশনাল চিফ সাহেব আমাকে গতকালকে আমার সাথে কথা হলো যে তারাও ইন্টারেস্টেড, তারা আমাদেরকে করে দেবেন। এবং আমাদের টিম ঢাকার থেকে একটি টিম বৃত্তি যাচ্ছে, তারা শুক্রবারে, শনিবার, রোববার 3 দিনই থাকবেন, এটার উপরে কাজ করছেন তারা। এবং আরেকটি হলো, যদিও এটা আগের মেয়র সাহেব শুরু করেছিলেন, বঙ্গবন্ধু কমপ্লেক্স, যেটা হলো যে হাসন মার্কেটকে আমাদের এটা তো প্রায় একবারে জরাজীর্ণ, এটাকে ভেঙে ফেলে এবং এই মানুষজনদের স্থানান্তর করে আমরা একটি বিশাল কমপ্লেক্স করে সবাই সেখানে একটা সুন্দর পরিবেশ। হাসান মার্কেটের জায়গায় নাকি অন্য কোনো জায়গায়? হাসান মার্কেটটাই খালি থাকবে, কিন্তু পিছনে কিন্তু আমাদের অনেক জায়গা আছে। সিটি কর্পোরেশনের এই যে মার্কেট আছে, সিটি মার্কেট, তারপরে আপনার এগুলোর মধ্যে আলোচনার ভিত্তিতেই কিন্তু এটা কিন্তু আরিফুল হক চৌধুরী সাহেবই ইনিশিয়েট করেছিলেন। তো এটাকে আমরা এগিয়ে নিতে চাই। আরেকটা বিষয় হলো যে আপনার আমরা ওই যে ড্রেনেজগুলা, যে আমাদের যে 23টা সোলা আছে, হ্যাঁ, যে বৃষ্টি হলেই যাতে পানি না আটকায়, এই সোলাগুলো ক্লিন করার জন্য এটা আমরা দৈনন্দিন করে যাচ্ছি। এবং আরও ওয়াইডার রেঞ্জে আমি আসলে সিজিএস মহোদয়ের সাথে কথা বলেছি, আর্মির এবং আমাদের জিওসি সিলেট, ওনারা কিন্তু আমাদেরকে সহযোগিতা করছেন। আমরা 24 ব্রিগেডকে আমরা এখানে নিয়ে আসতে চাই, তারা ইঞ্জিনিয়ার ব্রিগেড যেটা, তারা আমাদেরকে সহযোগিতা করেন, কারণ এটা একটা কঠিন চ্যালেঞ্জিং কাজ এবং আমাদের ইঞ্জিনিয়ারিং টিম অলসো ওয়ার্কিং। তো আমরা এই বিষয়গুলোকে আমরা একটু প্রায়োরিটি দিচ্ছি, যে এটা এবং এটাকে আমরা একটা মাস্টার প্ল্যান করে শহরের আমাদের সিলেট সিটি কর্পোরেশনের একটা মাস্টার প্ল্যান হয়েছিল 2010 সালে, এরপর এটাকে রিভিউ হয় নাই, এটা এক্সটেন্সিভ না। তো আমরা একটা 100 ইয়ার্সের একটা এক্সটেন্সিভ মাস্টার প্ল্যান হাত দিয়েছি। এবং আমাদের সিলেট সিটি কর্পোরেশন আরেকটি বিষয় ছিল, এই মাস্টার প্ল্যান কে করছে? সিটি কর্পোরেশন করছে নাকি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে করা হচ্ছে? সেন্ট্রাল গভর্নমেন্ট তো অবশ্যই আমাদের সহযোগিতা লাগবে, সবকিছু লোকাল গভর্নমেন্ট, এলজিইডি মিনিস্ট্রি, তারপরে আমাদের অন্যান্য মিনিস্ট্রি ওইখানে ইনভলভ আছে, তো তারা আমাদেরকে সহযোগিতা করছেন। আরেকটা বিষয় হলো যে আমরা কিন্তু
এই যে করছে, যেটা হলো আমাদের অর্গানোগ্রাম নাই, এটা কিন্তু সিটি কর্পোরেশনের কোনো অর্গানোগ্রাম নেই হয়েছে 22 বছরের মধ্যে আমাদের কোনো অর্গানোগ্রাম নাই, এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক। তো এই জন্য আমাদের জনবল মাস্টার রোলেই বেশি, তো এই কারণেই কিন্তু আমরা মাস্টার রোল অর্থাৎ অ্যাডহক ভিত্তিক চুক্তিভিত্তিক নিয়োগ, এবং এইগুলা কিন্তু আসলে কোনো এক্সপেরিয়েন্স যোগ্য লোক কিন্তু পাওয়া কঠিন, কারণ একটা যোগ্য বা এক্সপেরিয়েন্স ইঞ্জিনিয়ার পেতে হলে তাকে কিন্তু সম্মান দিয়ে আনতে হবে, সম্মানী দিয়ে আনতে হবে, তাকে কিন্তু পার্মানেন্ট না দিলে সে কিন্তু কাজ করবেন না। জি, আচ্ছা, এই কারণেই আমরা এটা অর্গানোগ্রামটা আমরা অলরেডি জনপ্রশাসন থেকে এটা ফাইন্যান্সে চলে যাবে, এবং আসার পরেই কিন্তু আমি এগুলা পদক্ষেপ নিয়েছি এবং আমি এগুলার পিছনে খুবই লেগে আছি। আমরা আশা করছি। তারপরে আমাদের এক্সটেনশন ফন্ডটা নতুন ওয়ার্ড, যে আমাদের ফন্ডটা নতুন ওয়ার্ডে কিন্তু আমরা একটা বিশাল প্রজেক্ট আমরা টোটাল ওয়ার্ড কয়টি? 42টি, এর মধ্যে 27টা পুরানো ওয়ার্ড আর নতুন 15টি। নতুন 15টি মানে এগুলা গ্রাম, আসলে এই যে আপনার বিভিন্ন ইউনিয়ন থেকে এরা এখানে সিটির মধ্যে তারা অন্তর্ভুক্ত হয়েছেন। তো এখানে কিন্তু সব কিছুই করতে হচ্ছে নতুনভাবে, ড্রেন, কালভার্ট, রাস্তা, তারপরে আপনার সুযোগ সুবিধা সব কিছু করতে হচ্ছে, আপনার শিক্ষা প্রতিষ্ঠান। তো এগুলাতে একটা বিউটি হলো, যেটা হলো যে আমরা নতুন ওয়ার্ডগুলোকে আমরা নতুন একটা স্যাটেলাইট উপসর হিসাবে গড়ে তুলতে চাই, যাতে সুন্দর হয়, রাস্তাঘাট বড় হয়। যেমন মেইন সিটিতে এখন কিন্তু জিন্দাবাজার রাস্তা এখন আর ভাঙা যাবে না, কারণ এটা স্বাভাবিক, কারণ এটা বড় চ্যালেঞ্জ, কিন্তু সেই এলাকায় কিন্তু করা যাবে, বড় রাস্তা করা যাবে এবং অনেক স্পেস আছে। এবং আমরা কিন্তু প্রায় 4টি ফুটবল মাঠ করার জন্য এবং আমরা পার্ক করার জন্য উদ্যোগ নিয়েছি, এবং গভর্নমেন্টের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী আমরা টাকাও দিয়েছেন। হ্যাঁ, তো টাকা দিয়েছেন আমরা 4টি ইয়ের জন্য, তো আরও আমরা কয়েকটির জন্য আমরা করব। তা আমার যেটা চিন্তা চেতনা, যে এই শহরটাকে বাঁচাতে হলে আপনার অক্সিজেন দরকার। মানুষ কোথায় যাবে, বাচ্চা নিয়ে কোথায় যাবে? এই কারণেই কিন্তু সুরমা ড্রাইভ, এই কারণে সুরমা নদীকে এই যে ট্যুরিজম স্পট করতে চাই। এবং মাননীয় প্রধানমন্ত্রীর নামে কিন্তু একটি আছে, জননেত্রী শেখ হাসিনা পার্ক আছে যে আলমপুরে, এটাও কিন্তু সুন্দর। এটাকে আরও বিউটিফিকেশন করে এটাকে আমরা করতে চাই, যাতে বাচ্চারা, মানুষ ফ্যামিলি নিয়ে যেতে পারে। এবং এই পার্কগুলো হবে কি, যেখানে গাছ থাকবে, যেখানে মানুষ হাঁটাচলা করতে পারে। এই দেশে মনে করেন যে আপনার এই পাশেই তো আমাদের পার্ক আছে, ওলতামস্টো পার্ক আছে, তারপরে আপনার ভিক্টোরিয়া পার্ক আছে, অনেকগুলো পার্ক। তো এত বড় হতো আমরা শহরে পাবো না, কিন্তু আমরা মোটামুটি স্ট্যান্ডার্ড আমরা করতে পারবো। আমি কয়েকটি জায়গাকে আইডেন্টিফাই করেছি এবং ইনশাল্লাহ আমরা এটা সাকসেসফুল করব। আপনি আসার পরপরই আমরা দেখেছি যে গভর্নমেন্ট থেকে প্রায় 1200 কিংবা 1300 কোটি টাকা, 1400 কোটি টাকা রিলিজ হয়েছে। তো সরকার যখন টাকা দেয়, এই টাকার জন্য তো প্রজেক্টের প্রয়োজন হয়, প্রজেক্টের ভিত্তিতে। এবং এই 1400 কোটি টাকার মাঝে আবার আছে, আমরা যদিও একসাথে বলি 1400 কোটি টাকা, গভর্নমেন্ট কিন্তু গ্রান্ট দিয়েছে 400 কোটি টাকা, 600 কোটি টাকা দিয়েছে এটার এগেনস্টে লোন, এটাকে আমাদের ফেরত দিতে হবে সিটি কর্পোরেশন। আর 400 কোটি টাকা আমরা গভর্নমেন্টকে, মানে এই গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে, না আমাদেরকে দিতে হবে। সিটি কর্পোরেশন 400, আর আপনার গভর্নমেন্ট দিবে 400, ওই 800 কোটি আর 600 কোটি টাকা লোন। আচ্ছা, তো এইগুলো হলো যে প্রজেক্টের ভিত্তিতে, যে আমাদের এই যে রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট, এগুলোর এগেনস্ট, এবং এগুলো ডিপিবির মাধ্যমে হচ্ছে। এগুলো সব প্রজেক্ট সাবমিট করা হচ্ছে যে কোন প্রজেক্টের ভিত্তিতে। এই যে মাঠের কথা বললাম, এর মধ্যে মাঠ আছে, 2টি মাঠ আছে। তারপরে আবার নতুন ওয়ার্ডগুলোতে ড্রেন, কালভার্ট, রাস্তা এগুলো আছে, এগুলো সবই আছে। অর্থাৎ নগরায়নের জন্য যা যা প্রয়োজন। এখন আমি সিটি কর্পোরেশনে আমাদের দর্শকদের সুবিধার্থে কয়েকটি প্রশ্ন করতে চাই। সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনা সম্পর্কে, সিটি কর্পোরেশনের ফিনান্স ম্যানেজমেন্ট সম্পর্কে, এবং আপনি একটু আগে বলেছেন যে এখানে কোনো অর্গানোগ্রাম ছিল না, আপনি সেই জন্য আপনি কাজ করছেন, এবং আর কি ফ্যাসিলিটি আছে সেগুলি সম্পর্কে জানতে চাই। খুব ছোট্ট করে যদি আপনি আমাদেরকে বলেন যে সিটি কর্পোরেশন আসলে ইনকাম কি? সিটি কর্পোরেশন নিজস্ব কিছু প্রপার্টি আছে। ওকে, যেমন আমাদের নিজস্ব মনে করেন মার্কেট আছে। কোন মার্কেটটি সিটি কর্পোরেশন? সিটি মার্কেট, তারপরে হকার মার্কেট, এগুলো তো আমাদের আছে। এবং আরও কিছু স্থাপনা আছে যেখান থেকে আমাদের কিছু রেন্ট আসে। আর হলো মেইনলি হলো যে আমাদের রেভিনিউ আসে হলো যে আপনার হোল্ডিং ট্যাক্স, তারপরে লাইসেন্স লাইসেন্স মানে দোকানের লাইসেন্স, বিজনেস লাইসেন্স। ওকে, এইটা থেকে এইগুলোই আমাদের মেইন। এখন আমাদের যদি ইনকামের প্রশ্ন আসে, যদি সিলেটের জনসংখ্যা, সিটি কর্পোরেশনের আওতাধীন জনসংখ্যা কত? এখন জনসংখ্যা হলো আমাদের ভোটার হইল 4,86,506 জন।
ভোটার। হ্যাঁ, তাহলে জনসংখ্যা কি 10 লক্ষ 12 লক্ষ? আসলে অ্যারাউন্ড ফিগার বলতে হবে 12 লক্ষ। 12 লক্ষ। এই 12 লক্ষ জনসংখ্যার একটি শহরে ইনকাম কত? সিটি কর্পোরেশন ইনকাম কত হয় বছরে? বা ইনফ্যাক্ট যদি আমি অনেস্ট কথা যদি বলতে চাই, আপনার আমার আগে ছিল ধরেন 25 কোটি সারা বছরে। সারা বছরে, আর এখন বোধহয় আমরা 136 কোটি টাকা আমরা গিয়েছি। এখানে একটু বেড়েছে, আমরা যাওয়ার পরে একটু বেড়েছে। তো এইটাকে আর একটু ইনকাম বাড়াতে হবে। যেমন মানুষ হোল্ডিং ট্যাক্স দিতে চায় না। আমি আসছি ইনকামের বিষয়ে। আর ইনকাম যেহেতু জানলাম, খরচ আমাদের কিন্তু নিজস্ব বেতন, তারপরে ইলেকট্রিসিটি বিল সবকিছু মিলে আমাদের 120 কোটি টাকা লাগে বছরে, শুধুমাত্র সিটি কর্পোরেশন ম্যানেজ করতে 120 কোটি টাকা লাগে। আর সিটি কর্পোরেশনের ইনকাম হচ্ছে 25 থেকে 36 কোটি টাকা। 36 কোটি টাকা। ওকে। তো সিটি কর্পোরেশনের ম্যানেজমেন্টের পাশাপাশি তো সিটির উন্নয়ন, সিটির ভবিষ্যৎ, এইটা তো এখন তো আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের উপরেই আসলে পুরোপুরি নির্ভরশীল। বাট এটা উচিত না। আমরা তো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, জি, আমরা তো লোকাল গভর্নমেন্ট, আমরা সিলেট সিটি কর্পোরেশন স্বায়ত্তশাসিত। তো এইগুলাকে আমরা এখন একটা সিস্টেম নিয়ে আসছি। এখন সিস্টেম ব্রেক আছে এখানে অনেকগুলা, তো এখন কিন্তু অনেকগুলাই কিন্তু সিস্টেমে আসতেছে। এইটাই আমি চেষ্টা করতেছি যে এটা প্রত্যেকটা জিনিসকে গ্র্যাজুয়ালি। তো এখানে আবার অনেক স্টেক হোল্ডার যারা, তারা একটু আনহ্যাপি হবেন বা হন, তো তারপরে তো এটাকে বাঁচাতে হবে। তো আপনি শুধুমাত্র ইনকামের ক্ষেত্রে আপনি বললেন যে লাইসেন্সিং, হ্যাঁ লাইসেন্স, এবং এই লাইসেন্সের মধ্যে যেমন আপনার বিজনেস লাইসেন্স আছে, রিক্সারও তো লাইসেন্স আছে, এই লাইসেন্সগুলো তো সিটি কর্পোরেশন দেয়। এরপরে আপনি বলছেন যে হোল্ডিং ট্যাক্স, আর বলছেন যে সিটি কর্পোরেশনের কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টি থেকে কিছু রেন্ট আসে। আর এর বাইরে সিটি কর্পোরেশনের না, আর তো বাকি সব সেন্ট্রাল গভর্নমেন্ট। আসলে এখন পর্যন্ত আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের উপরেই আমরা ভিত্তি আমাদের। কিন্তু আমি বিশ্বাস করি যে আমাদের যে দৈনন্দিন যে কাজ, দৈনন্দিন যে আমাদের মনে করেন বেতন, ইলেকট্রিসিটি, আমাদের ইন্টারনালি চালু, আমরা তো প্রজেক্টগুলো আমরা হয়তো সরকারের কাছ থেকে নিয়ে আসলাম। মানে প্রত্যেকটা জিনিস তো সরকারের তো লোড হয়ে যাবে। সরকারের তো ধরেন অন্যান্য জিনিসও আছে। তো এই জন্য আমরা লোকাল গভর্নমেন্টের এজ এ মেয়র হিসাবে আমি মনে করি যে আমরা এটাকে একটা পর্যায়ে নিয়ে আসা, যেটা হলো যে সবাইকে একটু এনকারেজ করা, যে আমাদের যারা সিটির স্টেক হোল্ডার আছেন, যে সবাই যাতে পার্টিসিপেট করে। কারণ হলো যে আপনি যদি এই সিলেটকে আমরা গ্রিন বলতেছি, ক্লিন বলতেছি, আমরা স্মার্ট নগরী করব। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা কিন্তু এই বিষয়ে অত্যন্ত দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যে আগামীতে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি, উন্নত দেশের দিকে যাচ্ছি। তো এখানে আপনি উন্নত যদি দেশ হন, আপনার সিস্টেম তো ডেভেলপ করতে হবে। এখানে আমাদের সিস্টেম আসলে ব্রেক, সিস্টেমের কোনো সিটি কর্পোরেশন এই সিস্টেমকে আমি ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছি, এবং ইনশাল্লাহ আমরা নিয়ে আসবো। এবং এটা সহনীয় অবস্থায়, আমি কিন্তু সবাইকে একটা জিনিস বলেছি যে সহনীয় অবস্থায় আমরা এটাকে আসতে হোল্ডিং ট্যাক্সে আসবো। আমি জানি এটা অনেক দর্শকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তবে আমি দর্শকদের জন্যই যে সিটি কর্পোরেশনের কাঠামো এবং ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের দর্শকদের একটি ধারণা দিতে চাই। এবং এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের ব্রিটিশ বাংলাদেশিরা দেখছেন 36 কোটি আপনার যে আপনি যেটি চেষ্টা করছেন যে 36 কোটি ইনকামে নিয়ে যাবো, এবং সেই সিটি কর্পোরেশনের খরচ হচ্ছে 100 কোটি টাকারও বেশি। এই ঘাটতি সরকার পূরণ করে, কিন্তু এর বাইরেও তো সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক কার্যক্রম আছে। হ্যাঁ, উন্নয়ন তো পুরোটাই তো সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসে। কিন্তু এখন যদি আমাদের বেতন ভাতা সরকার দিতে হয়, তো এটা আমি মনে করি এটা আমাদের ফেলিয়ার, আমাদের টিমের ফেলিয়ার, আমাদের প্রশাসনিক টিম, আমাদের কাউন্সিলর, কারণ আমাদের ফেলিয়ার। কারণ আমাদের এই ব্যবস্থা আছে, এটাকে যদি আমরা সুন্দরভাবে অর্গানাইজ করতে পারি, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টে যেতে হবে। আপনার কাছে কি মনে হয় যে এই 36 কোটি টাকা থেকে 100 কোটি টাকায় যদি আপনি যেটি বলছেন যে আমাদের সেই ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা যদি কার্যকর হয়, 100 কোটি টাকা কি ইনকাম করা সম্ভব? আরো বেশি হবে। জাস্ট সিস্টেমটাকে অর্গানাইজ করা, আর কিছু লাগবে না। সেই ম্যান পাওয়ার কি আছে সিটি কর্পোরেশন? ম্যান পাওয়ার আছে, সবকিছু আছে, কিন্তু একটু অর্গানাইজ করতে হবে সবকিছু। সবাইকে একটু ডিসিপ্লিন হতে হবে, ডিসিপ্লিনে আনতে হবে, সবাইকে অ্যাক্টিভ হতে হবে, সবাইকে আরও কিছু কিছু বিষয় প্রত্যাহার করতে হবে। মানে তারা অনেক জিনিস থেকে সরে আসতে হবে লোকজনকে। অনেক কথা তো আর আসলে মিডিয়ার সামনে না বললেই হয়, কিন্তু আমি দুর্নীতির কথা এত বেশি বলবো না, কিন্তু বিষয়টা হলো আমরা আন্তরিক হতে হবে দেশের প্রতি, দেশের মাটির প্রতি। এই সিলেট সিটি কর্পোরেশন যারা কাজ করি আমরা, যেমন আমি অনারিয়াম পাই, আমি একটি গাড়ি পাই, পেট্রোল পাই, ড্রাইভার পাই, আমার অনেক সুযোগ সুবিধা পাই। তো এখন আমার
ইমানি দায়িত্ব। আপনার অনারিয়াম কত সবাই জানতে চায়? মানে 1,37,000 সবকিছু। 1,37,000। তো আমার বক্তব্য হলো যে আমি যে এই বেসিক্যালি 1000 পাউন্ড আমি যে অনারিয়ামটা পাই, জি, আমি যে গাড়ির পেট্রোল পাই, গাড়ি পাই, আমার এবং নির্বাচিত প্রতিনিধি মানুষ আমাকে বুট দিয়ে এম্পাওয়ার্ড করেছেন। দেশে বিদেশ থেকে বিদেশের বাইরে যারা ছিলেন তারাও কষ্ট করে টাকা খরচ করে তারা গিয়ে আমাকে সহযোগিতা করেছেন। তাদের একটা প্রত্যাশা আমার উপর যে আমি ভালো করতে পারবো বা আমার টিম ভালো করবে। এই প্রত্যাশার জায়গাটাকে কি আমি কিন্তু অ্যাড্রেস করছি। আমি জানি আপনার সিলেট নিয়ে, কিংবা আমাদের প্রবাসীরাও জানেন সিলেট নিয়ে আপনার প্যাশনের কথা। যেমন আমি একটা কথা বলি, আমি সিলেটের সন্তান, আমি জন্মগ্রহণ করেছি সিলেটে, আমার স্কুল কলেজ, এবং আমি পরবর্তী সময় দীর্ঘদিন আপনাদের সাথে লন্ডনে ছিলাম। তো আমার রাজশাহী, কিন্তু আমি যখন শপথ নেই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন তুমি রাজশাহী ঘুরে এসো, রাজশাহী দেখে। আমি রাজশাহী গিয়েছি, অনেক সুন্দর। খারুজ্জামান লিটন সাহেব, এটাকে আমাদের জুনায়েদ আহমদ পলক, উনিও তো রাজশাহীর সন্তান, গ্রেটার রাজশাহী, উনি আমাকে নিয়ে গেছিলেন। আমি দেখলাম অনেক সুন্দর জিনিস, অনেক কিছু তারা করেছেন এবং আসলেই সুন্দর। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বা আমাদের এশিয়া মহাদেশের প্রেক্ষাপটে রাজশাহী একটি অত্যন্ত সুন্দর মডেল সিটি বলতে পারেন। তো সিলেটের যে আমাদের কৃষ্টি, কালচার, ঐতিহ্য, এনআরবিদের হাব, তো সিলেটের মানুষ রাজশাহী পর্যন্ত আমরা যেতে পারবো না বা করতে পারবো না, এটা আমার কষ্ট হয়। কিন্তু তো এই জন্য রাজশাহীতে কি আছে যেটা সিলেটে নেই, বা ব্যবস্থাপনা, সিটি কর্পোরেশন তারা কিন্তু সবকিছুই কিন্তু সিস্টেম ডেভেলপ করেছেন। আচ্ছা, এমন কি আছে? জনসংখ্যা কি আমাদের চেয়ে বেশি? না, জনসংখ্যা আমাদের না, খুব বেশি না, কিন্তু প্রায় কাছাকাছি। তারা শহরটা একটু বড়, স্পেসগুলো, রাস্তাগুলো বড়, কিন্তু এইটা তো আপনার একটু আউটস্কার্ট সিটি, কিন্তু সিলেটে একটু পুরনো সিটি, তারপরে এই যে মেইন সিটিটা তো একটু গিঞ্জি, আমাদের জায়গা কম, এক জায়গায় 1 স্কয়ার মাইলের মধ্যে সবকিছু উঠেছে। আমরা যেটা চাচ্ছি এটাও কিন্তু চাইলেও তো অনেক কিছু হচ্ছে না, সম্ভব না। কিন্তু আপনি চাইলে জিন্দাবাজার রাস্তাটা ভেঙে বড় করতে পারবেন না, সবগুলা দিয়ে। আপনি দরগা, যেটা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহজালাল মাজার, তো এগুলো নিয়ে আমি কাজ করতে চাই। তবে আমার বিশ্বাস, যদি আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখেন এবং আমি যদি বেঁচে থাকি, তো আমরা আমার এই কমিটমেন্ট, আপনাদের সহযোগিতা নিয়ে, এবং আমাদের সম্মানিত নাগরিক যারা মা বোনরা আছেন, এনআরবিরা আছেন, সবার সহযোগিতা নিয়ে আপনারা এই বিশ্বাস রাখতে পারেন যে আমি আপনাদের সন্তান, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আপনারা এখান থেকে গিয়ে কষ্ট করে সহযোগিতা করেছেন, এবং হাজার হাজার মা বোনেরা, হাজার হাজার মানুষ আমাকে সহযোগিতা করেছেন, ফোন করেছেন আত্মীয় স্বজনকে ভোট দেওয়ার জন্য। তো আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আসলে দায়িত্ব নেওয়ার পর প্রথম আসলাম এবং প্রথমেই আজকে অভিমতে। তো আপনারা দোয়া করবেন যাতে আপনাদের প্রত্যাশার জায়গা এবং প্রবাসীদের, এনআরবিদের অনেক সমস্যা আছে, এগুলো আমি আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং আমরা সহযোগিতা করার চেষ্টা করছি। এনআরবিদের আমি 3 জন এনআরবি, 2 জন ওয়েলফেয়ার অফিসার ইতিমধ্যেই আমি এনআরবিদের জন্য অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, এবং একজন কনসালটেন্ট, সিনিয়র কনসালটেন্ট, তাদের অভিজ্ঞতা আছে। তারা কিন্তু 3 জনই লন্ডনে ছিলেন দীর্ঘদিন। তো আমরা চাচ্ছি, এবং আরও যারা সেখানে অনেকেই কিন্তু এখন বাংলাদেশেই থাকেন, তো ওনাদেরকে আমরা কাজে লাগানোর চেষ্টা করছি। তারা কিন্তু বিভিন্ন লোকাল গভর্নমেন্টে কাজ করেছেন, এখানে অনেকেই কাউন্সিলর ছিলেন, অনেকেই অনেক সিনিয়র হয়ে গেছে, তারা কিন্তু সহযোগিতার হাত। তো আমি এবং আমাদের যারা এক্সপার্টিজ আছেন, আমাদের নিজস্ব, আমাদের সিলেটের অনেক ছেলে ফেলে আছেন, যারা ছেলে মেয়ে আছে, তারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত, তাদেরও আমি সাহায্য নিচ্ছি। তো আমি চাচ্ছি যে আমরা সবাই মিলে, আমি কিন্তু একা পারবো না, আর একা আসলে বিষয়টা হলো বর্তমান গ্লোবাল ভিলেজে একা করার প্রয়োজন নেই। উই ক্যান হায়ার দি এক্সপার্টিজ, অফ কোর্স, উই ক্যান হায়ার দি এক্সপার্ট। এখন যে বিষয়টাতে আমরা ছিলাম, যে রাজশাহীর বিষয়ে, এবং রাজশাহীতে অনেক বিষয়ে আপনি বলেছেন যে রাজশাহী যে সিস্টেমটা ডেভেলপ করেছে, এবং সিলেটে আস্তে আস্তে আপনারা সেই সিস্টেম ডেভেলপ করছেন। যেই চ্যালেঞ্জের শুরুতে আমরা যে চ্যালেঞ্জের কথা বলছিলাম, তো আসার পরে আমরা জানি যে বাংলাদেশে, আপনি একজন প্রবাসী, এবং আপনি বলেছেন যে রাজনীতিতে ইলেক্টেড পোর্টফোলিওতে আপনার অভিজ্ঞতার কথা আপনি বলেছেন যে আপনার অভিজ্ঞতা ছিল না। তো আসার পরে আপনি চ্যালেঞ্জ, অ্যাডমিনিস্ট্রেশন থেকে হোক বা বিউরোক্রেসি থেকে হোক অথবা রাজনীতির মাঠ থেকে হোক, আপনার অনেক প্রতিদ্বন্দ্বী ছিলেন, 4-5 জন সহকর্মী ছিলেন যারা চেয়েছেন যে মেয়র নির্বাচন করতে, তারা করতে পারেননি। কিংবা জনাব আরিফুল হক চৌধুরী দীর্ঘ 10 বছর ধরে তিনি সিটি কর্পোরেশনে ছিলেন, তিনিও জনপ্রিয় ছিলেন। এখন
এই বিষয়গুলোতে আপনি কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন? প্রথমে আসলে আপনার দল থেকে আপনার সাথে 5 জন ক্যান্ডিডেট বা 6 জন ক্যান্ডিডেট ছিল। আমি অনেক প্রিভিলেজ এই দিক দিয়ে আমি অত্যন্ত সৌভাগ্যবান আপনি বলতে পারেন যে আমার দল আওয়ামী লীগ আমাকে ওন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা জাতির পিতার কন্যা আমাকে নমিনেশন দিলেন, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা আমাদের অভিভাবক সদ্য শেখ রেহানা আপা, ওনারা যখন আমাকে নমিনেশন দিয়ে পাঠালেন তখন কিন্তু দলের যদিও অনেকের মনে কষ্ট ছিল যে তারা নমিনেশন চেয়ে পান নাই, তারা দীর্ঘদিন কাজ করেছেন এবং তারা অনেক সম্মানিত ব্যক্তি এবং তারা অনেক যোগ্য ব্যক্তি এবং তৃণমূল থেকে তারা কাজ করা সবাই কিন্তু আমাদের, এবং একজন আমার বন্ধু আর বাকি 3-4 জন তারা কিন্তু আমাদের নেতা, এবং আমরা তারা যখন ছাত্রলীগের বড় নেতা আমরা কর্মী হিসেবে কাজ করেছি এবং তারা অত্যন্ত রেসপেক্টেড এই শহরের। কিন্তু পরবর্তী সময়ে তারা কিন্তু খুব কম সময়ের মধ্যে এটা কিন্তু তারা ভুলে গিয়েছেন, ভুলে গিয়ে একাকার হয়ে এক হয়ে আমরা সবাই মিলে কাজ করি এবং তাদের সহযোগিতা এবং তাদের নেতৃত্বেই কিন্তু নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনে আমি জয়লাভ করেছি এবং কোনো মানুষ আমার দলের আমার বিরোধিতা করে নাই, কোনো মানুষ, সবাই সহযোগিতা। এখন নির্বাচনের পর তারা সহযোগিতা করেছেন, করছেন। আমি একটা কথা বলি যে আমাদের পার্টিটা একটা বিশাল পার্টি, আওয়ামী লীগ কিন্তু একটা বিশাল দল। এখানে নেতা কিন্তু একটা শহরে দেখবেন 50 জন নেতা, ছোট বড় মাঝারি। তো এখানে অনেকগুলা মনে করেন কেউর সাথে একটা ইস্যু নিয়ে দ্বিমত হইতে পারে, এটা তো ডেমোক্রেসি, কিন্তু ইন জেনারেল কিন্তু উই আর ইউনাইটেড। এই যে প্রবাসী সিলেটে এখন প্রবাসীদের আধিপত্য এবং সম্ভবত আপনি এই আধিপত্যের নেতৃত্বে আছেন, আপনি জনাব হাবিবুর রহমান হাবিব সহ অনেক নেতা, অনেক সংসদ সদস্য হয়েছেন, উপজেলা নির্বাচনে অনেকেই চেয়ারম্যান হয়েছেন কিংবা মেয়র হয়েছেন এবং তারা সবাই মোটামুটি, জনাব শফিকুর রহমান চৌধুরী এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, সবাই প্রবাসী। এই আধিপত্য কি যারা সিলেটে বেড়ে ওঠা নেতা, যারা তৃণমূল পর্যায়ে রাজনীতি করেছেন তাদেরও একটু প্রত্যাশা ছিল তারা বড় পর্যায়ে যাবেন, কিন্তু আপনাদের বিদেশ কানেকশন, প্রবাস কানেকশন, বিলেত কানেকশন, রাজনীতি কানেকশনের কারণে তারা কি কোণঠাসা হয়ে পড়েছেন? এইটা কিন্তু হিস্টোরিক্যালি বাংলাদেশের প্রেক্ষাপটে অতীতেও কিন্তু বঙ্গবন্ধুর সময়ে কিন্তু আপনি দেখেন অনেক নেতা কিন্তু এখান থেকে গিয়ে তারা এমপি মন্ত্রী হয়েছেন। আমাদের নবীগঞ্জের আব্দুল মান্নান সানুমিয়া উনি গিয়ে হয়েছেন, তারপরে আপনার আবু সাইদ চৌধুরী সাহেবের ছেলে কায়সার রশিদ চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম, ডক্টর মোহাম্মদ সেলিম, তারপরে আরও যারা বিএনপি বা জাতীয় পার্টির অনেক নেতা, আবুল আস্তাদ সাহেব, তারপরে মীর শওকত আলী, এরাও কিন্তু ডক্টর জাকারিয়া খান চৌধুরী, অনেকেই নেতা ছিলেন যারা বড় বড় নেতা ছিলেন বিএনপির। তারা লেখাপড়া করেছেন, এখানে থেকেছেন, কাজ করেছেন, পরবর্তী সময়ে গিয়ে তারা বিভিন্ন দল, বিএনপি, জামাত, আওয়ামী লীগে তারা কিন্তু করেছেন। তো আমাদের যে সিলেট কেন্দ্রিক যে বিষয়টা, সিলেটে তো প্রবাসীদের আসলে বিষয়টা, আমরা তো আমি যে এখন রাজনীতি করি, আমি কিন্তু একবারে অল্প বয়স থেকে রাজনীতি করি। আমি ছাত্রলীগের স্কুল কমিটির সেক্রেটারি ছিলাম, উপজেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক ছিলাম, তারপরে কলেজেও ছাত্র রাজনীতি করেছি, পরবর্তী লন্ডনে এসে আমি যুবলীগের সাথে ছিলাম, ছাত্রলীগের সাথে ছিলাম, আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি। আমরা তো একটা রাজনৈতিক প্রসেসের মধ্যেই কিন্তু সবসময় ছিলাম। তো বিষয়টা হলো দলের নমিনেশন, যেটা দল তো চিন্তা ভাবনা করেই দেয় যে কাকে দিলে এইখানে আমার নমিনেশনে আমরা বুটে জিততে পারবো, বুটের বিষয়টা এখানেও কিন্তু এই বিষয়। ধরেন 10 জন প্রার্থী থাকে, একজনকে কিন্তু সিলেক্ট করা হয়, তো সেখানেও তো সেম অবস্থা। তো এখন এবং শফিকুর রহমান চৌধুরী 2008 সালে হয়েছেন, হাবিবুর রহমান হাবিব আগে হয়েছেন। তো বিষয়টা হলো কিন্তু এখানে 19টা সিট সিলেটে, 2 জন এমপি হলেন, যারা বাইরে ছিলেন, মাহমুদুজ্জামান চৌধুরী সাহেব ছিলেন, উনি তো আর প্রয়াত ইন্নালিল্লাহি, এবং আর কিন্তু বাকিগুলা তো সবই কিন্তু এইটাকে যে, এবং এরা কিন্তু সবারই কিন্তু অবদান আছে কোনো না কোনোভাবে। প্রশ্ন হচ্ছে এবং শফিকুর রহমান চৌধুরী উনি ছাত্রলীগের নেতা ছিলেন, তারপরে উনি দেশে বিদেশে নেতৃত্ব দিয়েছেন এবং উনি তৃণমূলের সাথে উনার যে সম্পর্ক, এলাকার সাথে সম্পর্ক, মানুষের কল্যাণে কাজ করা, মাননীয় প্রধানমন্ত্রী এক চিন্তা চেতনা করেই দিয়েছেন, যাকেই যেখানে দেন না কেন ওনার দৃষ্টিভঙ্গি থেকে, দলের দৃষ্টিভঙ্গি থেকে বেটার মনে করেছেন যে এই কারণেই দিয়েছেন। তবে আমি মনে করি তার মানে এইটা নয় যারা নমিনেশন পান নাই বা যারা নির্বাচিত হতে পারেন নাই তারা কিন্তু আরও বড় পরিসরে, তারা দলীয় পরিসরে কাজ করছেন। মনে করেন মহানগর আওয়ামী লীগের প্রেসিডেন্ট, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, তারপরে আপনার মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি, তারাও কিন্তু বড় পজিশনে আছেন। নমিনেশন তো এখন নমিনেশন আজকে পান নাই, কালকে যে পাবেন না এটা তো বিষয় না।
তো এইটা কিন্তু একটা দিস ইজ এ প্রসেস। এখানেও কিন্তু বা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে যদি আপনি একটু দেখেন তো এরকম কিন্তু পার্টিতে যারা কাজ করেন তারা কিন্তু সরকারে কাজ করেন। বিরতিতে যাওয়ার আগে এই বিষয়ে যেহেতু আপনি প্রবাসী রাজনীতিবিদদেরকে নিয়ে কথা বলছেন, আমরা সম্প্রতি দেখেছি যে সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান তিনি একটি মন্তব্য করেছেন, যে বলেছেন যে আমরা এটি নিয়ে আসলে অভিমত অনুষ্ঠানে কথা বলেছি, যে তিনি বলেছেন যে উড়ে এসে জুড়ে বসা নেতা, এবং তিনি প্রবাসী হিসেবে কি এটিকে আপনাকে মিন করেছেন কিনা? আমি মনে করি না, আমি এটা প্রশ্ন ওঠে না। জনাব নাসিরউদ্দিন খান আমিও মানে শুনেছি, আমি শুধু দেখি নাই, আমি শুনেছি। তো আমাকে মিন করার কোনো প্রশ্ন ওঠে না। আর ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার খুবই ভালো সম্পর্ক। আর হয়তো কোনো কারণে কারোর উপরে ব্যক্তিগত অনেক সময় ইমোশনালি অনেক কথা অনেকে বলে ফেলে, বাট এটা হয়তো মনের কথা না। এগুলা নিয়ে মানে চিন্তা করা বা কথা বলা বা মিডিয়াতে কথা। আপনিও দিয়েছেন, আপনি বলেছেন না আমি কার দূর কত দূর আপনি জানেন। না, আমি কিন্তু এই বিষয় আমি কিন্তু যারা এই যে বিভিন্ন কারণে অসঙ্গতি বা এই যে আপনার সিলেটে রাজনীতিতে বিভিন্ন কারণে কুলুষিত করতে চায়, এই কারণে আমি কিন্তু এইটা কিন্তু নাসিরউদ্দিন খান সাহেবের কথার উত্তর দিই না। এটা আসলে ভুল ইন্টারপ্রিটেশন। আমি কিন্তু আপনি যদি দেখেন আমার কথাটা এটা দেখবেন, তো এটা আসলে এটা এরকম কোনো বিষয়। আপনিও বলেছেন ঠান্ডা মাথায় কাজ করতে। হ্যাঁ, আমরা সবাই মনে করছি যে সবাই আমরা টিম ওয়ার্ক করি, তো আমরা কাজ করি, এটা বলেছি না। এটা আমি ইয়াংদেরকে বলেছি। এটা ইয়াংদের একটা সমাবেশ ছিল আমাদের স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগ। আমি বলেছি সবাইকে যাতে যে আমার কথাটা ছিল এরকম যে আমরা যাতে জনগণকে আমরা ওন করি মানুষের সাথে, কারণ আমাদের নির্দেশনা জাতির পিতার যে আদর্শ যে মানুষের দুর্গরায় যাওয়া। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও বলেছেন তোমরা মানুষকে সম্মান করো, মানুষের সাথে যাও, ভালো ব্যবহার করো, কাজ করো। এই কথাটাই আমি বলেছি যে আমরা নবাব যাতে কেউ মনে না করে আমরা জনগণের সেবক হিসাবে কাজ করি। আমি কিন্তু এটা মাথায় নিয়ে কাজ করি। আমি বঙ্গবন্ধুর দুই কন্যাকে দেখেছি, তারা মানুষকে মানুষ মনে করেন, তারা মানুষের কল্যাণে কাজ করার জন্য, ডাউনওয়ার্ড ব্যবহার করার জন্য। এটা আমরা শিখেছি ওনাদের কাছ থেকে। তো আমি বিশ্বাস করি, হ্যাঁ আমি মানুষ হিসেবে আমার এরর তো আছে, আমার ভুল ত্রুটি হইতেই পারে, হঠাৎ একটা ব্রেক করতে পারি, অনেক সময় রাগান্বিত হতে পারি, বাট এটার মিন ইন জেনারেল আমি এটা বিশ্বাস করি যে আমরা রাজনীতিবিদরা মানুষের দ্বারের কাছে যাওয়া উচিত, মানুষকে মূল্যায়ন করা উচিত, মানুষকে সম্মান দেওয়া উচিত, এবং আমি দেওয়ার চেষ্টা করি, আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি। এটা আল্লাহ। এই মন্তব্যের পরে জনাব অ্যাডভোকেট নাসিরউদ্দিন খানের সাথে কি আপনার আমি তো ওনার আলোচনা হয়েছে? আলোচনা হয়েছে, আমরা তো একসাথে পরের দিনও তো একসাথে ছিলাম। আমরা একসাথে ওনার অফিসে তিনি কিছু বলেছেন? না, তিনি কাকে এই কথা কেন বললেন হঠাৎ করে? উড়ে এসে জুড়ে বসা কেন বলবেন? আমি জানি ওই একই টেবিলে কিন্তু আরেকজন প্রবাসী নেতা ছিলেন। না, এটা তো প্রবাসীদের একটা মিটিং ছিল, যে 40 জন অ্যারেস্ট হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী। জি, এইগুলো আমার মনে হয় না, মানে এটা হয়তো কেউর উপর একটা ব্যক্তিগত কূপ থেকে হয়তো বলতে পারেন না। আমি এটাকে খুব এটারে কথা বলার কোনো মানে এটা নিয়ে আলোচনা করা, টেলিভিশনে কথা বলা বা এগুলো হঠাৎ হয়তো আউটবাস্ট হয়েছে কোনো কারণে, কিন্তু ইন জেনারেল ইজ ফাইন। আপনি সিলেটে যাওয়ায় সিলেটের যারা নেতৃবৃন্দ তারা কি তটস্থ ছিলেন কিনা, কিংবা তারা মনে করেছেন কিনা তারা আপনি একটি ঝড়ের গতিতে যাবেন এবং পুরো আওয়ামী লীগ আপনি আপনার দখলে নিয়ে যাবেন, আপনার কবজায় নিয়ে যাবেন, এরকম কোনো তারা তো, আমি তো বললাম যে আওয়ামী লীগের কারণেই তো মেয়র হয়েছি, এবং আওয়ামী লীগের ভিতরে আমার সিনিয়ররা কিন্তু আমাকে অনেক স্নেহ করেন। আমি তো এদের কর্মী ছিলাম। এখন আওয়ামী লীগের যারা নেতৃত্ব দেন, নাসির ভাই আর আমি প্রায় সমসাময়িক। তো শফিক ভাই আমাদের নেতা ছিলেন, মাসুক ভাই আমাদের নেতা ছিলেন, জাকির ভাই আমাদের নেতা ছিলেন, এবং জাকির ভাই তো আমরা যখন ছাত্রলীগের কর্মী, উনি কিন্তু আমাদের ছাত্রলীগের কনভেনার ছিলেন। আচ্ছা, তো আমাদের প্রথম আমরা যখন ভর্তি হই তখন উনি জয়েন্ট কনভেনার ছিলেন। তারপরে এটিএম ফয়েজ ভাই আর আমরা পেয়েছি কাজী কোয়েস ভাই আর এটিএম ফয়েজ ভাই প্রেসিডেন্ট সেক্রেটারি। তো আমরা তাদের নেতৃত্বে কাজ করেছি। তো এখানে কোনো ইয়ে নেই। আর আমি সবাইকে সম্মান করি, এবং আমাদের সৈয়দা জেবুন্নেসা হক আছেন প্রেসিডিয়াম মেম্বার, শফিউল আলম চৌধুরী নাদেল বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উনি আমাদের নেতা। তো আরও যারা আছেন বিভিন্নভাবে আমাদের বৃহত্তর সিলেটের, তারা সবাই কিন্তু আমাকে সহযোগিতা করেছেন। আমাদের আজিজুজ্জামান ডন, তারপর মুশফিক চৌধুরী যারা আছেন, এবং প্রত্যেক জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি, তারা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তারা কিন্তু খুবই, বা আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, বর্তমান আমাদের স্বেচ্ছাসেবক লীগের যিনি সহসভাপতি কেন্দ্রীয় কমিটির সুব্রত
প্রকাশিত জি। এবং আমাদের ডেইজি সরওয়ার আমাদের যুব মহিলা লীগের প্রেসিডেন্ট, তারা কিন্তু সবাই এসে সবাই কাজ করছে এবং আমাকে অসম্ভব সহযোগিতা করেন সবাই। এখন দু একজন হয়তো মন বিভিন্ন কারণে খারাপ থাকতেই পারে, এটা এটা খুব বড় করে দেখার কোনো ইয়ে নেই, এবং আমি কিন্তু এগুলো মেকআপ করার চেষ্টা করি। ধন্যবাদ। Just এই ওই এখানে শুনেন, টিম ওয়ার্কের কোনো বিকল্প নেই। তার মানে কিছুটা হয়েছে না, মেকআপ তো তখনই করবেন আপনি যখন না, কিন্তু ঝামেলা হয়। আমি বলতেছি যে আপনি যখন বড় পরিবেশে কাজ করবেন, জি। আমার নিজেদের সত্য কথা বলতে নিজেদের মধ্যে মাঝে মধ্যে যে একটু মানে কথাবার্তা হবে না, এটা কিন্তু মিথ্যা কথা বলা হবে, কিন্তু এটা বিগ কিছু না, এটা বড় কিছু না, আমরা কিন্তু একসাথেই মিলে কাজ করি। তো এটাকে অনেক সময় আপনারাও মিডিয়া একটু বড় করে, কারণ আপনাদের তো টকশোতে কথা একটু জমাইতে হয়, তারপরে পত্রিকায় রিপোর্ট হয়, কারণ এটা একটু বিষয়, কিন্তু এটা এত বড় বিষয় না যে বিষয়ে মিডিয়াতে আসতে হবে, এটা আমি আপনাকে কনফার্ম করতে পারি। সুযোগ করে দিলে মিডিয়া সেটি লুফে নিবে। না না, মিডিয়ার জন্য তো স্বাভাবিক কারণে মিডিয়ার তো মানুষ আশা করে কি একটি কথা বলবেন, মিডিয়া আছে এখন তো শত শত মিডিয়া, জি। সুতরাং এই এক কথা শতবার যদি প্রচার হয় হ্যাঁ। তখন 100 জনের কাছে অন্তত যাবে বা 100টা প্ল্যাটফর্মে যাচ্ছে, জি। সুতরাং জিনিসটা বড় হবে। আমি আসবো আপনার কাছে। Thank you. আপনার কাছে বিশেষ করে আমি জানি প্রবাসীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হোল্ডিং ট্যাক্স। দর্শক মণ্ডলী, হোল্ডিং ট্যাক্স নিয়ে আমরা এই পর্বে আলোচনা করিনি, কারণ হচ্ছে জনাব আনোয়ার চৌধুরী প্রথমবারের মতো তিনি বিলেতে এসছেন এক্সিকিউটিভ মেয়র নির্বাচিত হওয়ার পরে। আমরা সিটি কর্পোরেশনের যে পরিধি আছে, কার্যক্রম আছে, ব্যবস্থাপনা আছে এবং তারা কিভাবে পরিচালনা করছেন সেই বিষয়গুলো জানার চেষ্টা করেছি, এবং সিলেটের রাজনীতি নিয়ে তার বিশ্লেষণ আমরা জানলাম। এবং এবারের পর্বে, পরবর্তী পর্বে আমরা ব্রেকে যাব, বিরতির পর আমরা হোল্ডিং ট্যাক্স সহ বাংলাদেশের সমসাময়িক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জনাব আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে কথা বলবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ অভিমত অনুষ্ঠানে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী আজকের বিশেষ অতিথি। তিনি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরেই প্রথম তিনি বিলেতে এসেছেন এবং এটি তার প্রথম অনুষ্ঠান। আমরা সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন প্রেক্ষাপটে সিলেট সিটি কর্পোরেশনের যে কার্যক্ষমতা আছে, সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্ব যে পরিধি আছে, তাদের যে অর্থনৈতিক যে বিষয়গুলি আছে সেগুলি নিয়ে আলাপ আলোচনা করছিলাম। এবং অবশ্যই সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে তার যে দায়িত্ব আছে সেই দায়িত্ব সম্পর্কেও তার বিশ্লেষণ আমরা শুনছিলাম। কথা বলছিলাম সিলেটের রাজনীতিতে তিনি যে প্রভাব বিস্তার করেছেন অথবা করার চেষ্টা করছেন, তাতে করে যে বিষয়গুলি উদ্ভূত হয়েছে সেই বিষয়গুলি নিয়েও আমরা আলোচনা করছিলাম। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি প্রবাসীদের জন্য এবং সিলেটের সিটি কর্পোরেশনের নাগরিকদের জন্য হোল্ডিং ট্যাক্স নিয়ে গত কয়েকদিন ধরে বেশ আলোচনা হয়েছে। অনেকেই বর্তমান মেয়রের বিরুদ্ধে কিংবা সিটি কর্পোরেশনের বিরুদ্ধে সিলেটে তারা প্রতিবাদ করেছেন। আমরা এখানেও দেখেছি যে প্রবাসীরা উদ্বিগ্নতার কারণ যত না অর্থের বিষয় সংশ্লিষ্ট, তার চেয়েও বেশি সংশ্লিষ্ট হচ্ছে আসলে এই বিষয়টি নিয়ে পরিষ্কার ধারণা না থাকা। আসলে হোল্ডিং ট্যাক্স কত ছিল, কত হচ্ছে, এটি কিভাবে, এই হোল্ডিং ট্যাক্স যদি বৃদ্ধি পায় তাহলে এটি কখন এই মূল্য পরিশোধ করতে হবে বা কর কখন পরিশোধ করতে হবে, সেই বিষয়গুলি নিয়ে প্রবাসীদের আসলে তেমন স্বচ্ছ ধারণা এই যে গত কয়েকদিনের হোল্ডিং ট্যাক্স নিয়ে যে কেওয়াস হয়েছে সেই কেওয়াসে ছিল না। সুতরাং অনেক প্রবাসীরা আমাদেরকে যখনই আমরা কোনো অনুষ্ঠানে গিয়েছি কিংবা আমাদের চ্যানেলেও আপনারা বিভিন্ন নিউজ দেখেছেন, তারা প্রশ্ন করতেন আসলে হোল্ডিং ট্যাক্সের আপডেট কি। আমরা সরাসরি মেয়রের সাথে এই বিষয়ে কথা বলব। আসলে হোল্ডিং ট্যাক্স নিয়ে আপনি কিছুটা ব্যাখ্যা করেছেন যে হোল্ডিং ট্যাক্সের বিষয়টা, কেন হোল্ডিং ট্যাক্স প্রয়োজন, হোল্ডিং ট্যাক্স আসলে কি, এটি আমাদের দর্শকদের ব্যাখ্যা করুন। হোল্ডিং ট্যাক্স কিন্তু এখানে যে আমাদের কাউন্সিল ট্যাক্স, এটাই হোল্ডিং ট্যাক্স সেখানে, এবং বিজনেস রেট, তার বিজনেস রেট এবং রেজিডেন্সিয়াল, তারপর কমার্শিয়ালও, এই তিনটা জিনিস। এবং এটা কিন্তু নতুন না, আগেই ছিল 2019 সালে আমাদের সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী এবং ওনার যে কাউন্সিল, আমাদের সাধারণ সভা বলে ফুল কাউন্সিল মিটিং যেটা, এইটায় তারা একটা ফার্স্ট করিয়ে একটা অ্যাসেসমেন্ট করান যে এই সমস্ত 27টা ওয়ার্ডে একটা তারা পুরনো যে ওয়ার্ডগুলোতে তারা একটা অ্যাসেসমেন্ট করে তারা একটি নির্ধারণ করে। এই অ্যাসেসমেন্ট কি সিটি কর্পোরেশন করেছে নাকি সরকার থেকে করা? না, এটা করছে মানে সিটি কর্পোরেশন করেছে, আমাদের রেভিনিউ শাখা করেছে। তখন এটা হলো 2019 সাল। পরে আবার এটাকে তারা কাউন্সিল মিটিংয়ে ফাঁস করে এটা লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি পাঠিয়েছেন। লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি আবার অনুমোদন দিয়েছে এটাকে ইমপ্লিমেন্টেশনের জন্য। এবং এটা
আসার পর করোনার পরেই কিন্তু এটা আবার সাময়িক উনি স্থগিত করেছিলেন। পরবর্তীতে উনি তো চলেই গেলেন, উনি কিন্তু নির্বাচনের আগে হাত দেননি। তা আমরা কিন্তু আরিফুল হক চৌধুরী সাহেব যে যতগুলা কাজ করেছেন প্রত্যেকটা কোনো কাজেই কিন্তু আমরা বাদ দিইনি, হাত দিই, সবগুলোই আমরা কিন্তু ধারাবাহিকতা রেখেছি। এটা আমি মনে করি এটা একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত আমাদের। এবং কোনো যাদেরকে উনি চাকরি দিয়েছিলেন প্রত্যেকটা বিষয়ে কোনো আমরা একজন লোককে আমরা চাকরিচ্যুত করিনি। অনেকেই আমাকে বলেছিলেন যে আরিফুল হক চৌধুরী সাহেব লাস্ট মুহূর্তে অনেককে চাকরি দিয়েছেন, অনেক কিছু উনি চেঞ্জ করেছেন, অনেক টেন্ডার করেছেন, মানে লাস্টের দিকে, যেটা নর্মালি ইলেকশন হয়ে গেলে আর কেউ করে না, তারপরে উনি করেছেন। তো আমি কিন্তু ওনাকে সম্মান দিয়েই, কিন্তু কোনো জায়গায় হাত না দিয়ে। এবং এই রেভিনিউর বিষয়টা, এটা তো সিটি কর্পোরেশন একটি সিস্টেম ডেভেলপ, আমি কিন্তু ওনার বিরুদ্ধে কিছু বলছি এবং আমি বলছি না যে উনি ভুল করেছিলেন এটা। কিন্তু বিষয় যেটা হলো 2019 সালের যে অ্যাসেসমেন্ট হয়েছে, এই অ্যাসেসমেন্ট অনুযায়ী মনে করেন আগে যার ছিল 4,000 টাকা, তার বেড়ে 3 গুণ হয়ে গেছে। কেন হয়েছে? এই যে সরকারি রেট, গণপূর্ত রেট হলো 5 টাকা হলো স্কোয়ার ফিট, এবং 8 টাকা হইলো বিজনেস মানে কমার্শিয়াল, আর 3 টাকা হইলো সেমি যেগুলো পাকা যেগুলো। তো এইগুলার কারণে আর একটা বিষয় হলো যে আগের দুইজন যে মেয়র ছিলেন, জনাব বদরুদ্দিন আহমদ কামরান, আমাদের প্রয়াত নেতা, এবং উনি দুইজনই তো প্রায় তারা 20 বছর চালিয়েছেন। তো বিষয়টা হলো তাদের কাছে যখন যারা গিয়েছে রিভিউর জন্য, তখন তারা কিন্তু 10,000 তাদেরকে 500 টাকা করে দিয়েছেন, 300 টাকা করে দিচ্ছেন, 1,000 টাকা করে দিচ্ছেন। তাহলে আগেই তো 10,000 টাকা তারা কমিয়ে দিয়েছিলেন। এখন যখন অ্যাসেসমেন্ট হয়েছে, এই যে আরিফুল হক চৌধুরী সাহেব যে অ্যাসেসমেন্টটা করিয়েছেন, এই অ্যাসেসমেন্টে কিন্তু আবার ওই যে নতুন আগের 10 আর আবার 16 বছর পরে এখন বর্তমান প্রেক্ষাপটে এটা 20 হয়ে গেছে, কেউ 30 হয়ে গেছে, এবং কেউ একটাতে থাকেন আবার 4টা বাড়া দেন। এই বাড়ার যে ওনার যে ইনকাম, এর থেকে 20% সিটি কর্পোরেশন দিতে হয়, এইগুলাতেই কিন্তু এইটাই কিন্তু মেইন রিজন। তাহলে একটু ব্যাখ্যা করি আপনার কাছে। অর্থাৎ সেখানে আগে থেকেই একটি কর নির্ধারিত ছিল, এটি অ্যাসেসমেন্ট হয়ে যেটি মানে লিখিত যে রেট ছিল, সেই রেটের সাথে অ্যাসেসমেন্ট করে কিছুটা বেড়েছে। কিন্তু এখন যারা অনেক বেড়েছে, কত বেড়েছে, কত পার্সেন্ট বেড়েছে? মানে ডিফারেন্ট হাউসহোল্ডের ডিফারেন্ট বেড়েছে না, কিন্তু আপনি তো পার স্কয়ার ফিটের কথা বলেছেন। যেমন 5 টাকা যদি হয় পার স্কয়ার ফিটের মূল্য বা কর, এখন সেটি কত হয়েছে, কত পার্সেন্ট বেড়েছে? না ও তো 5 মানে এই জন্য তো বেশি হয়ে গিয়েছে। কারণ হলো আগে তো মনে করেন আপনার একটা 1,000 স্কয়ার ফিটের বাড়ি, আপনার আগেই ট্যাক্স ছিল, হোল্ডিং ট্যাক্স ছিল এটা 10,000 টাকা। তো আপনি গেছেন আমার কাছে, যাওয়ার পর ওই যে রিভিউ হয়, তো রিভিউর সময় আমি বলছি আপনি গেছেন, আপনাকে আমি আসলে এটা অনেকটা আমাদের ওথ বা আমাদের আইনের শপথের পরিপন্থী। আমার পরিচিত, আমার আত্মীয়স্বজন, আমার বন্ধু বান্ধব, আমার রাজনৈতিক কারণে, আমার ভোটের জন্য আমি আপনাকে কাউরে মাফ করে দিয়ে দিছি, কাউকে আমি একবারে কমিয়ে দিয়েছি 1,000 10,000 জন্য। এটা কিন্তু আমি মনে করি এটা ঠিক না। দ্বিতীয় হলে সবাইকে একটা স্ট্যান্ডার্ড ওয়েতে করতে হবে। আমি আমার ছেলেকে যদি করি 2,000 টাকা, আপনাকে 2,000 টাকা, এবং যে কোনো একজন মানুষ আসলে যাতে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে সবার জন্য সমান। আমি যেটা করব সবার জন্য সমান করব। আমি পার্সেলিটি করতে চাই না যে আমার দলের কেউ হইলে একটু কমায় দিলাম, আরেক দলের কেউ হইলে তাকে বাড়ায় দিলাম। আপনি বলছেন যে হোল্ডিং ট্যাক্স অনেক বেড়েছে, কিন্তু সেটি কত পার্সেন্ট বেড়েছে বা এই ধরনের কোনো তথ্য আছে কিনা আপনার? না, পার্সেন্টেজে বললাম যে মানে একটা ক্যাপাসিটির জন্য এক রকম হয়েছে। এখন আরেকটা বিষয়, এখন আমাকে এই কারণে যেহেতু দেশে বিদেশে এটা নিয়ে মানুষের, কিন্তু সেটি কি 20 গুণ বেড়েছে কিনা? না, 20 গুণ তাহলে যে অনেক জায়গায় আলোচনা হচ্ছে না 20 গুণ বাড়ে না, এই যে অনেকটা হচ্ছে, অর্থাৎ কেউ যদি 10,000 টাকার তার হোল্ডিং ট্যাক্স থাকে এবং সেটা যদি 1,000 টাকা করা হয় মেয়রের কারণে, মেয়রের সিগনেচারের কারণে, এখন যদি 20,000 টাকা হয়, তিনি কি ওই 1,000 টাকার 20 গুণ ধরছেন কিনা? হ্যাঁ, না এইটাই তো উনি তো মনে করতেছে যে আগে আমার 1,000 দিতাম, উনি তো এর মাথায় নাই যে উনার যে 10,000 রেট ছিল, এখন 16 বছর পরে আবার চেঞ্জ হচ্ছে, আবার রেট বেড়েছে সবকিছু। এখন বিষয়টা এই কারণেই তো মানুষের কনসার্ন, যেহেতু আমি নির্বাচিত প্রতিনিধি, মানুষের প্রত্যাশা বেশি, মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, আর আমি নতুন মেয়র হয়েছি, তো আমি এটাকে অনেক খোঁজখবর নিলাম। আমি কিন্তু একটু টাইম নিয়েছি, এটার জন্য টাইম নিয়ে আমি কথা বলেছি, এবং আমি আসার আগে একটা মিটিং করেছি, ফুল কাউন্সিল মিটিং, এবং এর আগে আমি বিভিন্ন পেশাজীবী মানুষ, রাজনীতিবিদ, সমাজসেবা,
প্রশাসন সবার সাথে কথা বলেছি। তো সবাই কিন্তু আমাকে বন্ধ করতে বলেন নাই, আমাকে কন্টিনিউ করতে বলেছেন এবং বলেছেন যে এটা কন্টিনিউ করে, অনেকেই বলেছেন যে এটাকে রিভিউ করে কমানোর জন্য। এটাও আমরা কিন্তু বোর্ড করেছিলাম। আমরা একজন লয়ার, একজন ইঞ্জিনিয়ার, দুজন কাউন্সিলরকে দিয়ে আমরা একটা রিভিউ বোর্ড প্রত্যেকটি ওয়ার্ডে করেছিলাম। কিন্তু পরবর্তী সময় আমি দেখলাম যেহেতু এই অ্যাসেসমেন্টটা কিন্তু 2019 সালের করা, তখন কিন্তু আমি ছিলাম না। তারপরে পরবর্তী সময় হলো যারা সেখানে কাজ করছেন তারা কি করেছেন এইটাও তো আমি এক্স্যাক্টলি জানি না, যেহেতু আমার সময় হয় নাই। তো এইগুলা বিবেচনা করে এবং প্রবাসীদের কথা চিন্তা করে, প্রবাসী অনেক ভাই বোনেরাও কিন্তু কনসার্ন হোল্ডিং ট্যাক্সে, যদিও অনেকে তাদেরকে বিভিন্নভাবে মিস ইন্টারপ্রিটেশন করেছেন। তো আমি কিন্তু একটি কথা বলেছি যে আমার হাত দিয়ে আমি নির্বাচিত প্রতিনিধি, আমি ওথ নিয়েছি, মানুষ আমাকে ভোট দিয়েছে, আমি আমার হাত দিয়ে জনগণের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে, প্রবাসীদের বিরুদ্ধে কোনো কাজ কেউ করাইতে পারবে না। এটা কিন্তু আন্ডার প্রসেস ছিল। এটা ছিল আমরা রিভিউ বোর্ড করতাম, তারপরে আমার কাছে আবার আসতো, তারপরে বিভাগীয় কমিশনার আন্ডারে সরকারি একটি বোর্ড আছে। তো সব কিছু মিলিয়ে এটা কিন্তু আমরা একটা প্রসেসের মধ্যে ছিলাম। পরবর্তী সময়ে আমি যখন দেখলাম যে মানুষের কনসার্ন বেশি, তখন আমি এটাকে ফুল মিটিং ডেকে এটাকে বাতিল করে দিয়েছি। আমি আসার আগে বাতিল করে দিয়ে যে জিনিসটা আমরা করতে চাই, আমরা একটি সিস্টেম ডেভেলপ করতে চাই, এটি সহনীয় অবস্থা। অর্থাৎ আপনি বলছেন যে হোল্ডিং ট্যাক্স যেটি নিয়ে এত আলোচনা সেটি বাতিল হয়ে গেছে। এবং আমি করতে চাই যেটা হলো আমার দায়িত্বে, যেহেতু আমি নিজে করব, আমি মেয়র হিসাবে, তখন আমি চাচ্ছি যে আমার নিজের মতো করে, এবং আমি দেখে সিলেটের মানুষের প্রেক্ষাপট দেখে সিলেটের মানুষের যাতে সহনীয় অবস্থায় নিতে পারে, যাতে সবাই এফোর্ড করতে পারে, এই দৃষ্টিকোণ থেকে একটি স্মার্ট সিস্টেম ডেভেলপ করা, যাতে 5 বছর পরে পরে একবারে 20 বছর ওয়েট না করে 5 বছর পরে অল্প অল্প বাড়ে, এবং মানুষ যাতে এটা দিতে পারে, মানুষের যাতে কোনো কমপ্লেন না থাকে, এবং প্রত্যেকটি কমিউনিটির সাথে, প্রত্যেকটি মনে করেন পেশাজীবী সাধারণ মানুষ, তারপরে শ্রমিক, ব্যবসায়ী, প্রবাসীরা, এবং সিলেটে কিন্তু এনআরবির একটা বিশাল স্টেক হোল্ডার, যদিও তারা এখানে থাকেন না, কিন্তু তাদের বাড়িঘর, ইনভেস্টমেন্ট সব আছে। এবং এইটা কিন্তু দীর্ঘদিন যেহেতু প্রবাসী ছিলাম, তাদের ইন্টারেস্টটা দেখার দায়িত্ব আমার বিশেষ করে। তো এটা আমি যখন আসছি, আমি কিছুদিন আছি, তো আমি প্রবাসীদের সাথেই কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলবো, কনসালটেশন করব, এবং ওনাদের সাথে কথা বলেই, সবার সাথে কথা বলেই আমরা কিন্তু আগামী দিনে এটাকে। আপনি আসার আগে আমরা দেখেছি যে সবাইকে নিয়ে একটি মত বিনিময় সভা আপনি করেছেন, এবং সেখানে নিশ্চয়ই যারা হোল্ডিং ট্যাক্সের যারা ভুক্তভোগী, যারা মনে করছেন যে অনেক বেশি হোল্ডিং ট্যাক্স দিতে হতে পারে, তাদের বক্তব্য কি ছিল আসলে? না, তারা অনেকেই দেখেছি আমরা একটু উত্তেজিত হয়ে কথা বলছি। ওনারা উত্তেজিত হয়ে কথা বলার কারণ এটা আসলে এটা হলো মিসআন্ডারস্ট্যান্ডিং। বিষয়টা হলো তারা বলছেন যে বেশি হয়ে গিয়েছে, এটা কেন হইল, অ্যাসেসমেন্ট ঠিক হয় নাই, যে কারণেই তো আমি এটাকে স্টেপ নিলাম। যে তারা যেহেতু বলেছেন অ্যাসেসমেন্ট ঠিক হয় নাই, তা আমি একটা ফুল অ্যাসেসমেন্ট, এবং এখানে আমি 2টা গ্রুপকে করতে চাই। আমাদের অ্যাসেসমেন্ট টিম আছে সিটি কর্পোরেশন, আমাদের একজন ম্যাজিস্ট্রেট আছেন মতিউর রহমান সাহেব, যিনি হলেন এটার রেভিনিউ অফিসার, চিফ রেভিনিউ অফিসার, ওনার আন্ডারে অনেকজন তারা কাজ করেন। আমাদের এসএসআর আছে, সব কিছুই আছে, আমাদের টিম আছে। এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাথে আমি কথা বলেছি, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট একটি ক্রেডিবল বডি, তারাও আমাদেরকে বলেছেন সহযোগিতা করবেন। আমি ঢাকার কথা বলেছি, প্রয়োজনে যদি সবাই এগ্রি করেন, আমরা সেনাবাহিনীকেও আমরা করতে পারি। যেমন সেনাবাহিনী যদি তারা রাজি হন, এবং সিলেটের মানুষের যদি স্বচ্ছতার জন্য, যাতে মানুষের যে একটা সহনীয় অবস্থায় আমরা করতে পারি, স্মার্ট ওয়েতে করতে পারি, এই জিনিসটাই আমরা এখন সহনীয় অবস্থায়। যদি আমার প্রশ্ন হচ্ছে, সহনীয় অবস্থায়ও যদি আপনি করেন, তো যার হোল্ডিং ট্যাক্স আগে নির্ধারিত ছিল সিলেট সিটি কর্পোরেশনের হিসাব মতো 10,000 টাকা, এবং মেয়রের বদান্যতায় যিনি আরিফুল হক চৌধুরী সাহেব হন অথবা জনাব মরহুম বদরুদ্দিন আহমেদ কামরান হন, তাদের বদান্যতায় যদি সেটি 1,000 টাকা হয়ে থাকে, কিন্তু এখন যদি আপনি পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে আসেন 10,000 টাকায়, তাও তো তার জন্য 10 গুণ। এখন এই জিনিসটা হলো আমাদের একটু কষ্ট হলেও সবাই একটু কন্ট্রিবিউট করতে হবে, এই কারণেই যে এই সিটিকে তো আমাদের বাঁচাতে হবে। আর আমরা যে প্ল্যান করছি, যে কাজ করব, এটি বড় প্ল্যান। আমি চাচ্ছি যে সিলেটকে বদলে দেওয়ার জন্য। সিলেটকে বদলাতে হলে কিন্তু আমাদেরকে এই শহরকে সুন্দর করতে হলে, ডেভেলপ করতে হলে, ড্রেন, কালভার্ট, আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা, গ্রিন, ক্লিন, স্মার্ট নগরী, তখন তো আপনার কন্ট্রিবিউট করতে হবে সিটি যদি একবার কন্ট্রিবিউট না করতে, গভর্নমেন্ট কিন্তু আমাদেরকে এলাও করবে না। এটা কিন্তু একটা উইন উইন সিচুয়েশন। হ্যাঁ,
আমরা কন্ট্রিবিউট করার কথা ছিল ধরেন 40%, আমরা করব 10%, কিন্তু করতে তো হবে। তো এই জিনিসটা আমি মনে করি যে সবার সহযোগিতা করা উচিত, আমাদের প্রবাসী যারা আছেন ভাই বোনেরা সবার করা উচিত। এবং আমরা কিন্তু সহনীয় অবস্থার কথা বলেছি, আমরা একটা এই কারণেই কিন্তু আমরা আমাদের নিজস্ব, আমি আমাদের চিফ রেভিনিউ অফিসারকে আজকেও নির্দেশনা দিয়েছি যে সিলেটের মানুষের প্রেক্ষাপট চিন্তা করে আমরা একটা সুন্দর সিস্টেম ডেভেলপ করব। এবং আমরা যেটা চাই যে সবাইকে, যারা দেন না, অনেক মানুষ কিন্তু হোল ডিটেলস দেন না, যারা দেন না তাদেরকে নিয়ে আসার জন্য, যারা দেন সম্মানিত নাগরিক তাদেরকে যাতে সহনীয় অবস্থা রাখা যায়, কারণ তারা তো লো অ্যাবাইডিং সিটিজেন। তো এই কারণে যারা দেন না তাদেরকে আমরা যাতে আওতায় নেটটা বাড়ানোর জন্য, তো নেট বাড়ালে আমরা আমাদের টার্গেট ফুলফিল হয়ে যাবে বলে আমরা মনে করি। সিলেটের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সংকটের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পানি, বা যেটি গৃহস্থলীর কাজে এবং খাবারের কাজে যেটি ব্যবহৃত হয়, সেই এই পানির সংকট কি সিলেটে আছে নাকি? না, পানি এখন কন্ট্রোল। পানি আমরা মোটামুটি আমাদের পানির মানে ওয়াটার যে যারা দেখেন তারা মোটামুটি ভালোই কাজ করছেন, এবং কোনো সমস্যা হলে এটা তাৎক্ষণিক আমরা ব্যবস্থা নিচ্ছি কিন্তু। হ্যাঁ, আমাদের পাম্প আছে, ওয়াটার পাম্প আছে আমাদের, এবং এখানেও একটু ঝামেলা, 300 টাকা পানির বিল দেন সবাই মাসে। এইটাও কিন্তু অনেকে দিতে চান না, দেন না। আমরা 5 কোটি টাকা এই মাসে ভর্তুকি দিয়েছি, এই বছরে ভর্তুকি দিয়েছি। তো আমরা আসলে এইগুলো সিটি কর্পোরেশন থেকে দেওয়া হয়। তো এইটা কিন্তু সবাই যদি একটু কন্ট্রিবিউট অল্প অল্প না করেন, সার্ভিস আপনি পাবেন, আর আপনি কন্ট্রিবিউট 300 টাকা তো বুঝেন বাংলাদেশের প্রেক্ষাপটে, আপনার এত বড় সিটি, আপনার 300 টাকা যারা দেন, এবং আমাদের বকেয়া আছে অনেক অনেক বেশি টাকা। তো এইগুলা আমরা একটু কাজ করছি যে সবাইকে যাতে একটু, আরিফুল হক চৌধুরী সাহেব বাড়ানোর চেষ্টা করছিলেন 500 টাকা, তখন হাউকার কারণে আবার। তো এই জিনিসটা কিন্তু একটু পরিহার করতে হবে। আমরা সবাই যদি কন্ট্রিবিউট না করি, তাহলে তো মানুষকে সচেতনতা করার দায়িত্ব তো সিটি কর্পোরেশন। হঠাৎ করে যদি আলোচনা নেই, কথা নেই, বার্তা নেই, মানুষজন জানে না। আলোচনা তারা করেছেন, এইটা ঠিক না, আলোচনা করেছেন, কিন্তু সবাইকে তো রিচ করা যায় না। আরিফুল হক চৌধুরী সাহেব কিন্তু উনি কনসালটেশন করেছেন, কথা বলেছেন বিভিন্ন পেশাজীবী, আমি এটা ফাইলে দেখেছি। উনি সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, স্টেক হোল্ডার যারা কথা বলেছেন, তারপরেও কিন্তু উনি তো আসলে সবার সাথে কথা বলতে পারেন না। উনি নেতৃস্থানীয় 100 জন, 200 জন, 500 জন, কিন্তু এখানে তাকে তো কিন্তু মাস পিপলের, সেটি আমি বলছি যে আমি মাস পিপলের কাছে পৌঁছানো তো কঠিন। আপনার হয়তো একটা এই ডিজিটাল যুগেও কি কঠিন মাস পিপলের কাছে পৌঁছানো? আমরা এটা এই জন্য এখন করবো, এটা তারা করেন নাই। আমরা এই জন্য আমরা ফেসবুক, টুইটার, আমরা একটা স্মার্ট সিস্টেমের চিন্তা করছি, সবার সাথে কনসালটেন্ট কীভাবে করা যায় সব। এটা আমরা অলরেডি আজকেও বৃত্তির সাথে কথা বলেছি, ইকবাল হাবিব সাহেব ফোন করছিলেন, তা আমি বলছি যে এটা নিয়ে কাজ করার জন্য আমরা দরকার প্রয়োজনে টাইম নিব, 1 বছর 2 বছর টাইম নিব, কিন্তু আমরা একটা স্মার্ট সিস্টেম করব, যাতে অ্যাপসের মাধ্যমে সবাই তারা ওপিনিয়ন দিতে পারেন, তারা কথা বলতে পারেন, তাদের ওপিনিয়ন নিয়ে আসা। এজন্য আমাদের কিছু টাকা খরচ হবে, এবং আমাদের সময় লাগবে, ম্যান পাওয়ার লাগবে, সব কিছু তো। বাট আমরা এটা করতে চাই কারণে যাতে সবাই নগরবাসী খুশি থাকেন, প্রবাসীরা খুশি থাকেন। কারণ আমি চাই না যে সবাই মন খারাপ করেন। আবার অনুরোধ করবো, বিশেষ অনুরোধ, আপনারা আমাকে ভোট দিয়ে সহযোগিতা করে মেয়র বানিয়েছেন, আপনারা যদি সহযোগিতা না করেন, কন্ট্রিবিউট না করেন, তাহলে তো আমার যে চিন্তা চেতনা, আপনাদের যে প্রত্যাশা, এটা কিন্তু পূরণ হবে না। এটি কি আমাদের, আপনি বলেছেন একটু আগে যে পানির 1 মাসের বিল আমরা পে করছি 300 টাকা, এবং এর মধ্যেও আমি যদি ভুল না হই, এই মুহূর্তে 70% মানুষ দেয় না এটা। আচ্ছা, আমি যদি ভুল না হই, 1 লিটার মামের দাম, মাম বোতলের যে পানি, সেটির দাম হয়তো 30 থেকে 40 টাকা 1 লিটার। অর্থাৎ আমরা মাসে 5 লিটারের মতো মামের 5 লিটার মামের মূল্য আমরা সারা মাসে দিচ্ছি সিটি কর্পোরেশনকে, এবং এখানেও সিটি কর্পোরেশন সেই অর্থ তুলতে তাদের অনেক বেগ পোহাতে হয়। হ্যাঁ, অনেকে দেন না, প্রায় 70% দেন না। আচ্ছা, তো এই জনসংখ্যার এই জনগোষ্ঠীর নির্বাচিত মেয়র আপনি, এবং সেখানে অনেক স্ট্রাগল আছে, মানুষেরও নিশ্চয়ই স্ট্রাগল আছে। এই 300 টাকা যারা দিচ্ছে না, তাদেরও নিশ্চয়ই অনেক ধকল পোহাতে হচ্ছে। এটি রিচ আউট করার জন্য আপনি কি করছেন? এই মানুষের যে এই যে না দেওয়ার যে একটি চেষ্টা, এইটা তো একটা বিরাট চ্যালেঞ্জ, এটা হলো বিগ চ্যালেঞ্জ। এবং আমরা জনগণকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা সবাই যদি একটু কন্ট্রিবিউট না করেন, আমাদের যারা সম্মানিত ভোটার নাগরিক,
তাহলে তো আমরা একটা কঠিন পরিস্থিতির মুখাপেক্ষী হব। আর আমি সেন্ট্রাল গভর্নমেন্টে আমাদের পানির বিলের জন্য, আমাদের ইলেকট্রিসিটি বিলের জন্য, আমাদের নিজের বিলের জন্য যেতে চাই না। এগুলা আমরা যাতে চালাতে পারি, এইটাই আমি একটা চাচ্ছি যে আমরা আমাদের, কিন্তু আমরা চাবো যে বড় প্রজেক্টগুলা, সুরমা রিভার ড্রাইভ হবে, আমরা এখানে ট্যুরিজম করব, এখানে বড় প্রজেক্ট আমরা যে আরও যেগুলা করতে চাচ্ছি, আমরা ড্রেনেজ করতে যাচ্ছি, সোরাগুলা ক্লিন করতেছি, এগুলা মনে করেন আমাদের এক্সটেনশন ওয়ার্ডে, এগুলোর জন্য আমরা সরকারের কাছে যাব। এবং প্রত্যেকটা বিষয় নিয়ে যদি আমরা যাই তাহলে তো এটা আমাদের জন্য বড় ফেলিয়ার হয়ে যাবে। 2022-এ আমরা দেখেছি যে সিলেটে একটি ভয়াবহ বন্যা হয়। অনেকে বলেছে যে 100 বছরের ইতিহাসে এই ধরনের বন্যা হয়নি, এবং এই বন্যা হওয়ার অন্যতম কারণ বলা হচ্ছে, যদিও এই বন্যার সাথে অন্য কোনো বন্যার তুলনা হয় না, যে সিলেটের ড্রেনেজ সিস্টেম খুবই দুর্বল, খুবই দুর্বল। তো 100 বছরেরও বেশি একটি নগরের ড্রেনেজ সিস্টেম কেন এত দুর্বল? এইটা হলো, আমি যেটা বলবো, আমি যদি বলি যে এটা হলো আনপ্ল্যান্ড, প্ল্যান ছাড়া অপরিকল্পিত ডেভেলপমেন্ট হয়েছে। এখন সরকার কিন্তু বাজেট দিয়েছে 1200 কোটি টাকা, কিন্তু আগের ক্যাবিনেটকে মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন। তো আমাদের ডক্টর মোমিন সাহেব বা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাহেব, তারা কিন্তু সহযোগিতা করেছেন, এবং জনাব আরিফুল হক চৌধুরীও খুব আন্তরিকভাবে উনি ধন্যবাদ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে, অর্থমন্ত্রীকে, ডক্টর মোমিন সাহেবকে আমি দেখেছি, বারবার বলেছেন। তো এটা কেন যেন হয়েছে বা কী কারণে হয়েছে এটা আমার বোধগম্য নাই, কিন্তু আমরা এটাকে এই জন্য স্মার্টলি, এই জন্য এটার পিছনে আমরা কাজ করছি। এটার জন্য যারা এক্সপার্টিস, আমি ডক্টর খালিকুজ্জামান সাহেব আপনি চিনেন হয়তো, কলম্বিয়ান বিশ্ববিদ্যালয়, এবং ডক্টর জিয়াউদ্দিন আমাদের সিলেটের কৃত সন্তান, ওনাদের সাথে আমরা কনসাল্ট করছি। আমাদের ইঞ্জিনিয়ার টিম, বুয়েট, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়, এবং আমরা ওভারসিজ যারা আছেন এক্সপার্টিস, এবং সিলেটের অনেকে আছেন, তারা আন্তরিকভাবে আমাদেরকে সহযোগিতা করছেন। এবং আমার টিম, আমার যে ইঞ্জিনিয়ার, আমরা স্ট্রেংথ বাড়ানোর চেষ্টা করছি, এবং যারা অভিজ্ঞ তাদেরকে কাজে লাগার জন্য। এটা কিন্তু ওয়ান আফটার ওয়ান, আমরা কিন্তু প্রত্যেক 2-1 দিন পর পরই মিটিং করছি, অনলাইনে মিটিং করছি, তারপরে সেখানে ঢাকায় গিয়ে মিটিং করছি, এগুলো নিয়ে কাজ করছি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমরা চাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীর যে আগামীর স্মার্ট বাংলাদেশ, তো স্মার্ট বাংলাদেশের প্রথম কম্পোনেন্ট তো হলো স্মার্ট সিটিজেন, স্মার্ট অফিস, স্মার্ট মেয়র, স্মার্ট কাউন্সিলর, স্মার্ট অফিসার। এখন আপনি ড্রেন করলেন, যে ড্রেন ব্লক হয়ে যায়, আমরা ইতিমধ্যেই 3টি ক্রস করেছি আমরা। একটা হলো নূরজাহান হসপিটালের সামনে, একটা আম্বরখানাতে, আর একটা হলো পূবালী ব্যাংকের এখানে, যেটা এখানে আগে ক্রস ছিলই না, পানি আসে আটকা পড়তো। এই ক্রসের কারণে কিন্তু পানি এখন সুরমাতে চলে যাবে। তো এই ইমিডিয়েটলি করেছি, তো আমরা অনেকটা রক্ষা পাবো বলি। তারপরেও এটা কিন্তু এনাফ না, প্রত্যেকটি সোলা ব্লক। আচ্ছা, তো এখন আপনারা কাজ শুরু করেছেন? হ্যাঁ, অবশ্যই অনগোয়িং কাজ। এই কাজের সুফল মানুষ কবে পাবে? এবং এই কাজ শেষ করতে আসলে এই যে পরিকল্পনা, ড্রেনেজ সিস্টেমের কিংবা পানি ব্যবস্থাপনার যে পুরো পরিকল্পনা, ওয়াসা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী ওয়াসা করে দিয়েছেন। এটা ওয়াসা কিন্তু এখন আর সিটি কর্পোরেশনের মধ্যে না, এখনও হয় নাই। চেয়ারম্যান ডক্টর হাফিজ সাহেব, এমডি ভারপ্রাপ্ত আমাদের চিফ ইঞ্জিনিয়ার, ডেভেলপড হচ্ছে। ওয়াসা হয়ে গেলে কিন্তু ওয়াসা কিন্তু আলাদা বডি। জি, তাদের কাজ কি পানি সরবরাহ করা নাকি পানি ম্যানেজমেন্ট পুরোটাই? আমার প্রশ্ন ছিল আসলে ড্রেন ম্যানেজমেন্ট কিংবা ওই যে ড্রেন সিটি কর্পোরেশন। এখন ড্রেনেজ সিস্টেম বা ড্রেনেজ ব্লকেজ হয়ে যাওয়া, বন্যা হওয়া, এবং সিলেট শহরকে বন্যা থেকে রক্ষা করা, যেহেতু শহরের মধ্য দিয়ে নদীটা বয়ে গিয়েছে, সুতরাং আজকেও আমি কথা বলেছি যে আমরা 20 কিলোমিটার সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে আমরা ইমিডিয়েটলি, যাতে সরকারের যাতে অর্থ বা ডিপিবি করতে হলে সময় লাগবে, এই জন্য ইমিডিয়েটলি 1 সপ্তাহের ভিতরে কাজ শুরু করার জন্য আমরা থেকে নৌ মন্ত্রণালয় থেকে পারমিশন এনেছি। আমার মনে হয় 2-1 দিনের ভিতরে হয়ে যাবে। আমরা নিজের টাকায় আমি বলছি যে ইমিডিয়েটলি করার জন্য। কি করার জন্য? মানে করার জন্য, আমরা ওই যে ড্রেজিং করার জন্য। ড্রেজিং, তারপরে ওই যে বোতল, তারপরে আপনার পলিথিন, এগুলো কিন্তু ব্লক হয়ে গেছে, এগুলো যাতে ক্লিন করতে পারি ইমিডিয়েটলি। আচ্ছা, ড্রেজিং করা, কিন্তু ড্রেনেজের জন্য এটি পরিকল্পনা কবে শুরু হবে এবং শেষ হতে কবে? এটা পরিকল্পনা করে শেষ। ওকে, এটা আমরা কাজ শুরু করবো 1 সপ্তাহের ভিতরে। এবং শেষ হবে কবে? ইনশাআল্লাহ 6 মাসের ভিতরে আমরা শেষ করে ফেলবো। কিন্তু এই 20 কিলোমিটার, এই 20 কিলোমিটারের ড্রেনেজ সিস্টেম বলছেন? না, ড্রেনেজ না, সরি, সুরমা নদীর ড্রেজিং সিস্টেম। আমি বলছি যে ড্রেনেজ সিস্টেম কবে? ড্রেনেজ তো অনগোয়িং, এবং এটা কিন্তু একটু সময় লাগবে। 23টা সোলা, অনেকে কিন্তু সোলার দখল করে বিল্ডিং বানায় ফেলছেন।
তো এই বিল্ডিংগুলো ভাঙতে হবে। হ্যাঁ, অনেকেই কিন্তু ছাড়তে হবে অবশ্যই। না তো চলা, আপনার দেখেন আমাদের স্টেডিয়ামের একটি ওই যে গ্যালারি, এটা দিয়ে একটা চলা বন্ধ, মানে অনেকটা চলে এসেছে। কোন স্টেডিয়াম? নতুন স্টেডিয়াম? আমাদের সিলেটে ফুটবল স্টেডিয়াম। ফুটবল স্টেডিয়াম, ওকে। তো বিষয়টা হলো প্রত্যেকটা বিষয়ে আমাদের সোলার যে আয়তন ছিল এগুলা কিন্তু মানুষ আস্তে আস্তে দখল করে। এইগুলা কিন্তু এই শহরকে যদি আমরা বাঁচাতে চাই, তারপরে গাছ কাটা বন্ধ করতে হবে, পাহাড় কাটা বন্ধ করতে হবে, এগুলা স্ট্রিক্টলি আমরা যাচ্ছি। এবং আমরা কিন্তু একটা ডেঞ্জার ভূমিকম্প জোনের মধ্যে আছি, এই যে ডাউকি ফোল্টের মধ্যে আছে, যে কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য রক্ষা করুন, এটা আমাদের আমরা প্রার্থনা করি, যাতে যদি কিছু হয় তাহলে কিন্তু আমাদের রেস্কিউ জন্য আমরা রেস্কিউ প্ল্যান করছি, যাতে আমরা পরবর্তী পদক্ষেপ কি, আমরা হয়তো ভূমিকম্প ঠেকাতে পারবো না, কিন্তু ইফ ডিজাস্টার ম্যানেজমেন্ট আপনি আপনারা কাজ করছেন। ম্যানেজমেন্ট আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট মন্ত্রণালয়ের সাথে কাজ করে আমরা এটা কাজ করছি। এবং আমি এখানে আমাদের 17 ডিপ আছে সিলেটে, জিওসির সাথে কথা, সায়েন্টিফিক কমান্ডার দুজনই খুবই আন্তরিক, জেনারেল সরওয়ার, জেনারেল ফেরদৌস নতুন উনি আসছেন, ইজ ভেরি ডায়নামিক অফিসার। তো ওনাদের সাথে কথা বলছি যে আমরা কিভাবে আমাদের ভলান্টিয়ার ট্রেনিং করানো, সিটি কর্পোরেশনের সাথে আমরা যৌথ কাজ করতে পারি, যে আগাম যাতে মানে ইফ এনিথিং গোজ রং, কোনো ডিজাস্টার, যে কোনো বন্যা হলো, আমাদের হলো, এনি ক্রাইসিস মোমেন্টে যাতে আমরা ডিজাস্টার পরবর্তী ম্যানেজমেন্ট নিয়ে আপনারা কাজ করছেন। আমাদের 42টি ওয়ার্ড থেকে আমাদের ছেলে মেয়েদেরকে, ইউনিভার্সিটি কলেজ লোকাল ছেলেদেরকে তাদেরকে ট্রেন করা, যাতে তারা সাথে সাথে রেস্কিউ করতে পারে। আপনি একটু আগে বলেছেন যে সিলেটে ওয়াসা হচ্ছে, তো আমরা ঢাকা ওয়াসার গল্প আমরা জানি যে আপনার এখানে সিটি কর্পোরেশন একদিকে কাজ করে, ঢাকা ওয়াসা একদিকে কাজ করে, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট বা বিদ্যুৎ মন্ত্রণালয় বা যারা বিদ্যুৎ নিয়ে দেখাশোনা করেন সেই ডিপার্টমেন্ট আরেকভাবে কাজ করে। তখন দেখা যায় যে সমন্বয়ের কারণে অনেক সময় একদিকে একদিকে রাস্তা খোলা হচ্ছে, আবার একদিকে ফ্লাড হচ্ছে, অথবা বর্ষাকালে। সিলেটে কিন্তু প্রত্যেকটা আমরা বসে আমরা কথা বলে কিন্তু এই কারণেই আমরা এই অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছি। কিন্তু এই যে মিসম্যানেজমেন্ট সেখানে হয়েছে, সিলেটে যাতে না হয়, আমরা সবাইকে একসাথে কাজ করছি। এখানে রোডস আছে, এলজিডি আছে, সিটি কর্পোরেশন আছে, বিদ্যুৎ আছে, পল্লী বিদ্যুৎ আছে, পিডিবি আছে, তারপরে ওয়াটার ডেভেলপমেন্ট, সবাইকে নিয়েই আমরা বারবার মিটিং করছি, যাতে কোঅর্ডিনেটেড ওয়েতে আমরা কাজ করতে পারি। এটাই তো স্মার্টনেস। আমরা স্মার্ট সিলেটের কথা বলছি, এগুলাই আমরা, যাতে ভবিষ্যতে যে একজন রাস্তা কাটলো, আরেকজন আবার বরে ফেললো, আবার আমরা রাস্তা করলাম, আবার পিডিবি কাটে ফেলালো, তো এই জন্য সবাই একসাথে মিলিয়ে আমরা বাকিটা কাজ করবো। এবং এটা কি আপনি কি মনে করেন যে এই পদ্ধতি কাজ করবে? হ্যাঁ, অবশ্যই কাজ করবে। এটা কাজ করবে, অনেকগুলা কাজ করবে। কাজ করার মতো পরিস্থিতি আমরা সৃষ্টি করছি। লোডশেডিং যদিও জাতীয় সমস্যা, কিন্তু সিলেটে ইদানিং প্রায় সোশ্যাল মিডিয়াতে লেখা হচ্ছে যে লোডশেডিং এর কথা। না, খুব বেশি এখন কিন্তু এটা যদি কেউ বলে থাকেন, অন্যান্য জায়গা থেকে সিলেটের অবস্থা ভালো। আপনি গত রমজান মাস দেখেন, একবারে কারেন্ট যায়নি। আপনি গত 2 রমজান যদি আপনি দেখেন, আপনি বর্তমান প্রেক্ষাপটে আমাদের সিলেটের অবস্থা অনেক ভালো। সিলেটে যে ইলেকট্রিসিটি আছে, এটিও কি আপনার সেন্ট্রাল ইলেকট্রিসিটি থেকে আসে নাকি? সবই তো সেন্ট্রাল থেকে আসে। আমাদের তো সিলেটে, কিন্তু আমাদের সিলেটের অনেকেই প্রশ্ন করেন, সিলেটে গ্যাস উৎপাদন হচ্ছে, সিলেটে তেল উৎপাদন হচ্ছে, সিলেট থেকে বিদ্যুৎ উৎপাদনের যে রসদ সেটা সিলেট থেকে যাচ্ছে, কিন্তু সিলেট স্বয়ংসম্পূর্ণ কিন্তু 1700 মেগাওয়াট আমরা প্রোডিউস করি সিলেটে। হ্যাঁ, তো এটি তো কিন্তু যাচ্ছে তো প্রথমে গ্রিডে যাচ্ছে, গ্রিড থেকে আবার সিলেটে আসছে। তবে বিষয়টা হলো, এটা তো আসলে ন্যাশনাল গ্রিড, সিলেট গ্রিড কি করা যায় না? হ্যাঁ, না, সিলেটে তো আলাদা গ্রিড তো করা যাবে না, এটা ন্যাশনাল গ্রিড। তবে আমাদের যাতে আমরা পর্যাপ্ত পাই, এটার জন্য যুদ্ধ করছি। এবং এটার জন্য আমি কিন্তু সবসময়, মাননীয় মন্ত্রীও কিন্তু আন্তরিক, আমি বিদ্যুৎ প্রতিমন্ত্রী জনাব নসরুল আহমদ বিপু, ওনাকে ধন্যবাদ জানাই। উনি কিন্তু গত 2টা বার খুবই, এই রমজান মাসগুলা স্পেশালি, এবং এখন কিছু কিছু সময় তো করতে বিভিন্ন ক্রাইসিস দেখা দেয়, এটা কিন্তু সারা দেশেই। কিন্তু সিলেটের বিষয়ে আমি কিন্তু সবসময় এটা নিয়ে তদারকি করি এবং কাজ করি, যাতে আমাদের এবং সবসময় সিলেটে বিদ্যুতে অন্তত, আমি বলছি যে আর যে কোনো জায়গায়, আমি সিলেটের কথা বলছি, সিলেটে যাতে আমাদের থাকে। আচ্ছা, আমি সিলেটের কথাই বলি, যেহেতু সিলেটের মেয়র। সিলেটে আপনি প্রবাসে সারা জীবন কাটিয়ে দিয়েছেন, এখন নতুন জীবন বাংলাদেশে আপনার। প্রবাসের যারা প্রবাসী, তারা একজন প্রবাসী হিসাবেও আপনাকে মেয়র মনে করেন, এবং নিশ্চয়ই সেটিরও একটি চাপ আছে আপনার উপর। আমরা প্রায়শই বাংলাদেশে ইনভেস্টমেন্টের জন্য উদ্বুদ্ধ করতে চাই, প্রবাসীদেরকে উদ্বুদ্ধ করতে চাই, নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে চাই, কিন্তু আপনি এখানে আসার আগেও একজন
একজন নাগরিক, সিলেট সিটি কর্পোরেশনের একজন নাগরিক, তিনি তার অভিযোগ নিয়ে আপনার কাছে এসেছেন এই অনুষ্ঠানে আসার আগে। তো এটি তো একটি ধারাবাহিক বিষয় যে সিলেটে গেলে প্রবাসীদের নিরাপত্তা কতটুকু, তার পরিবারে হোক সেটি কিংবা অন্যান্য জায়গায় হোক, এবং এর কারণে প্রবাসীরা অনেক সময় বাংলাদেশ বিমুখ থাকেন কিনা। না, এখন এই পরিস্থিতি দায়ী বাংলাদেশে। এখন কোনো ইনসিকিউরিটির কোনো সুযোগ নাই। এখন আমি আপনাকে এটা বলতেছি, সেটা এক্সেপশনাল ক্যানট বি এক্সাম্পল। একটা দুইটা ঘটনা কিন্তু ওয়ার্ল্ডের সব দেশে। গত পরশুদিনও আমি দেখেছি আমেরিকাতে একটা স্কুলে কিন্তু 100 জনকে গুলি করে মেরে ফেলছে। হ্যাঁ, তো বিষয়টা হলো এরকম ইনসিডেন্ট কিন্তু একটা দুইটা ঘটে। এখন প্রবাসীদের মেইন সমস্যা হচ্ছে যে আমাদের সেকেন্ড থার্ড জেনারেশন হয়ে গেছে। তো এখন এই যে আমাদের যে ইনভেস্টমেন্ট, সেখানে আত্মীয় স্বজনটাই বেশি, ভাই বাগনা বাতিজা যাদেরকে কেয়ারটেকার দিয়ে তারা এটা করে। এবং আমি কিন্তু নির্বাচন আগে একটা কথা বলেছিলাম যে প্রবাসীদের বাড়িঘরে কেউ, আমি মেয়র থাকতে কেউ হাত দিতে পারবে না, ইনভেস্টমেন্টে হাত দিতে পারবে না। কিন্তু আপনার ভাই যদি আপনার সাথে করে, হোয়াট ক্যান আই ডু অ্যাবাউট ইট? কিন্তু আপনার জমিতে, আপনার বাসায় যদি কেউ স্কোটার দখলদার যায়, এটা ইনস্ট্যান্ট আমরা দায়িত্ব নেব। কিন্তু আপনার ভাইয়ের সাথে, আপনার ভাই এই অংশীদার, আপনার বোন অংশীদার, এইটাই বেশি। তো এইটা নিয়ে সিভিল ম্যাটার, এটা দিয়ে তো আমরা আমাদের ইন্টারভেনশন আমরা অ্যামিকেবল সেটেলমেন্ট যেটা আমি করে দিচ্ছি অনেকে, কিন্তু আমি কষ্ট করতেছি, আলাপ আলোচনা করতেছি, কিন্তু এটা তো হকের বিষয় আছে। বাপের সম্পত্তি, দাদার সম্পত্তি অনেকেই পায়, এইগুলো এইটা একটা বড় প্রবলেম আমাদের। এটা কিন্তু সে কারণে একটি তো আপনি যেটি বলছেন যে সিভিল ম্যাটার, সে কারণে যদি প্রবাসীরা হুমকির মুখে থাকেন, না, এটা তো হুমকির বিষয়, এটা তো ইন্টারনাল বিষয়। যেমন ইন্টারনাল বিষয় তো এদেশেও ঘটে। জি, এটা ফোকাস কম হয়। ইন্টারনাল বিষয় আপনি যেতে পারছেন না, আপনার বাংলাদেশে আপনার বাড়িতে যেতে পারছেন না, কারণ হচ্ছে আপনার ছোট ভাই কিংবা আপনার বড় ভাই কিংবা আপনার ভাতিজা অপেক্ষা করছে আপনি আসবেন এবং আপনাকে এরকম ঘটনা আছে, আপনাকে থ্রেট দিচ্ছে। স্বীকার করতে হবে। এরকম ঘটনা ঘটলে আমরা কিন্তু সাথে সাথেই আমি কিন্তু সহযোগিতা, এবং শুধু সিলেট সিটি কর্পোরেশন না, সমস্ত মনে করেন জেলাতে বলেন, বিভাগে যে যেখানে প্রবাসীরা আমার কাছে আসেন, অনেকেই বলে আমি তো আপনাদের এলাকার এমপি না, বাজিয়া না, বলে না আপনি তো মেয়র, আমরা লন্ডনে এই সেই কর বলে, আমি কিন্তু কুলাউড়াতে বিভিন্ন জায়গায় আমাকে যখনই বলেন আমি কিন্তু চেষ্টা করি, সর্বোচ্চ চেষ্টা করি আন্তরিকভাবে। শেষ প্রশ্ন, আপনি প্রবাসীদেরকে ইনভেস্টমেন্ট নিয়ে আগেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আপনি কথা বলেছেন, আসলে প্রবাসীরা স্পেশালি নতুন প্রজন্ম, কথা আপনার সন্তানের বয়সী যারা, তারা কোথায় আসলে সিলেটে ইনভেস্ট করবে? না, আমি প্রথম কথা হলো আমি তাদেরকে এনকারেজ করি, আমাদের দেশে এখনও কিন্তু স্কোপ সৃষ্টি হচ্ছে, এখন স্কোপ আছে। আমরা কিন্তু ডেভেলপিং কান্ট্রি, আমাদের দেশে এখন এই ধরনের দেশে মানে ইংল্যান্ডে, আমেরিকাতে, ইউরোপে কিন্তু ইনভেস্টমেন্টের রিটার্ন কিন্তু অনেকটা কম, কিন্তু সেখানে গেলে তারা কিন্তু ভালো প্রফিট করতে, তারা কিন্তু ভয় পায়। তারা যারা যাচ্ছে বা যারা গিয়ে করেছে তারা কিন্তু অনেক লাভবান হচ্ছে, কিন্তু অনেক প্রতিকূল অবস্থা আছে এখানে, অত স্ট্রেট ফরওয়ার্ড না তো এখানের মতো। এবং যারা এখানে বর্ন এন্ড বট আপ জন্মগ্রহণ করেছে তাদের জন্য একটি ফেস করতে প্রবলেম হয়। বাট উইল মেক শিওর ইন সিলেট তারা যদি আসে, তাদের যে কোনো ইনভেস্টমেন্ট, মনে করেন আপনার গ্রান্ড সিলেটের কথা বলে, দে আর ডুইং ভেরি ওয়েল। জি, হ্যাঁ, এখন তারা অত স্ট্রাগলিং করছে, ভবিষ্যতে প্রবাসী ইনভেস্টমেন্ট, তারপরে আরও যেগুলা বিজনেস দেখেন, তারা কিন্তু সবাই কিন্তু ভালো করছে। তারপরে দ্বীপ প্যালেস বলেন, আপনার দ্বীপ প্যালেসে তো প্রবাসীরা, তো তারা কিন্তু ভালো করছে। এবং আরও যারা রেস্টুরেন্ট করছেন, তারা ইন্ডাস্ট্রি যারা করেছেন, অনেকেই কিন্তু প্রবাসতে গিয়ে তারা ভালো করেছেন, অনেকেই আপনি দেখবেন। এখন আপনি সিটি কর্পোরেশনের মেয়র থাকাকালীন সময়ে আসলে প্রবাসীদের ইনভেস্টমেন্ট অপরচুনিটি কোথায়? এবং আমরা সিলেট ওই যে ট্যুরিজম একটা ভেরি ইম্পর্টেন্ট এরিয়া, এবং এখানে আমি বলতে চাই যারা যাবেন তাদের সমস্ত সুযোগটা আমরা করে দিব। আচ্ছা, তাদের কোনো ফেস করতে না। আমি সিটি মেয়র হিসাবে আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে কোনো প্রবাসীরা আসবেন, এবং আসলে ইন্টারনালি কিন্তু তাদের নিজেদের মধ্যেই লেগে যায়। ম্যাক্সিমাম দেখা যায় প্রত্যেকটা বিষয় যে আপনারা তিনজন পার্টনার, এইটা কিন্তু সেখানে সিলেট থেকে বা বাংলাদেশ থেকে কিন্তু কেউ তাদেরকে ইয়ে করে না। তখন আপনি একজনের মামলা দিতেছেন, আপনি একজন মামলা দিতেছেন, উল্টা পাল্টা নিজেদের মধ্যে, ওই যে শেয়ার নিয়ে অমুক নিয়ে। তো এটার জন্য বাংলাদেশের কোনো দায়ী না। এটা কিন্তু এখানেও যদি আপনার পার্টনারের সাথে আপনার লাগে, আপনার সম্পর্ক নষ্ট হয়, তাহলে মামলা তো কোর্টে যেতেই পারে। এই প্রবলেমটা কিন্তু এটা নিয়ে মানুষ বাংলাদেশের সরকারের উপর, বাংলাদেশের মানুষের উপর দিয়ে দেয়। আর সেখানে কিছু দুষ্ট লোক তো আছেই, ইন হয়ে যায় এখানের মধ্যে। শেষ অভিমত আপনার কাছ থেকে জানতে চাইব প্রবাসীদের উদ্দেশ্যে। আমি ধন্যবাদ জানাই প্রথমে ফারহান মাসুদ খান আপনাকে এবং চ্যানেলসকে, মাহি ফেরদৌস জলিল সাহেব,
এই চ্যানেল এর যিনি কর্ণধার আমাদের আহমদুজ্জামান চৌধুরী সাহেব সহ সমস্ত টিমকে ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে সহযোগিতা করেছেন এবং এখনও করছেন। যে আপনাদের মঈনুদ্দিন মঞ্জু সিলেট প্রতিনিধি, উনি সবসময় সহযোগিতা করেন এবং আপনাদের মাধ্যমে এই মুহূর্তে যারা আমাদের এই টিভি স্ক্রিনের সামনে আছেন সবাইকে শুভেচ্ছা জানাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের এই আল্লাহ তাআলার কাছে সবাই দোয়া করবেন যে আপনাদের প্রত্যাশার জায়গায় যাতে সততা এবং নিষ্ঠার সাথে সিলেটের মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে আমি কাজ করতে পারি। বিশেষ করে আমার একটি সবসময় আমি স্মরণ রাখি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অভিভাবক রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাকে সিলেটের মানুষের কল্যাণে, আমাদের মা বোন, আমাদের মুরব্বিয়ান, সিনিয়র সিটিজেন এবং সিলেটকে চেঞ্জ করে বদলে দেওয়ার জন্য আমাকে কাজ করতে বলেছেন সততা নিষ্ঠার সাথে এবং ওনার সহযোগিতা পাচ্ছি। এবং যে প্রবাসীদের প্রত্যেকটি বিষয়ে বিমানের সেদিনও আমাকে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা সদ্য শেখ রেহানা আপা বলেছিলেন মাঝে মধ্যে এয়ারপোর্ট গিয়ে দেখার জন্য যে প্রবাসীদের কাছে কোনো কষ্ট না হয়। তো ওনারা সবসময় আমাকে নির্দেশনা দিয়েন এবং আমি ওনাদের নির্দেশনা মোতাবেক আমাদের সিলেটের মানুষের এবং প্রত্যেকটি পরিবার যে যেখানে আমাকে বলেন আমি কিন্তু চেষ্টা করি। তারপরে তো আমি একজন মানুষ, আমার লেকিং আছে, আমার যদি ভুল ত্রুটি হয় আপনারা আমাকে বলবেন, আমাকে টেক্সট পাঠাবেন। অনেক সময় হাজার হাজার ফোন আসে, আমি ফোন ধরতে পারি না, তবে আপনারা আমাকে টেক্সট পাঠালে আমি রিটার্ন করব। এবং আমি এনআরবিদের জন্য 3 জন অলরেডি আমি অ্যাপয়েন্টমেন্ট করেছি সিলেট সিটি কর্পোরেশনে। 2 জন এনআরবি ওয়েলফেয়ার অফিসার, তারা এখানেই ছিলেন, এখানে অভিজ্ঞতা তারা কাজ করেছেন। আরেকজন আছেন যিনি বার্মিংহাম থাকতেন, উনিও খুব কমিউনিটির পরিচিত মুখ, ওনাকে কনসালটেন্ট হিসেবে দিয়েছি। মানে 3 জনের টিম দিয়ে ওনাদের সাথে আরও লোকজন দিয়ে যে এনআরবিদের বিভিন্ন এয়ারপোর্টের সমস্যা, ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, তারপরে বাড়িঘরের সমস্যা তারা দেখবেন এবং তারা আমার কাছে ইনস্ট্যান্টলি যাতে তারা যোগাযোগ করতে পারেন। অনেক প্রবাসী প্রফেশনাল ইয়াং তারা বিভিন্ন জায়গায় কাজ করেন, তারা আমার সাথে যোগাযোগ করেন এবং আমি কিন্তু ইনস্ট্যান্টলি তাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করি। ব্যক্তিগতভাবে আমি নিজে থেকে আমি তদারকি করি, কাজ করি। তারপরেও তো অনেক ভুল ত্রুটি আছে, তারপরেও তো অনেক ল্যাকিং আছে। তা আমি অনুরোধ করব আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনারা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, যোগাযোগ করবেন, আমাকে SMS করবেন, আমি আপনাদের কাছে চলে আসবো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি সবাইকে। জয় বাংলা। দেখছিলেন দর্শক অভিমত অনুষ্ঠান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, প্রবাসীদের বিষয় এবং একই সাথে বাংলাদেশে সিলেটে বিশেষ করে যে সুযোগ আছে প্রবাসীদের জন্য সে বিষয়ে আমরা জানার চেষ্টা করছিলাম। বিশেষ করে সিলেটের যারা প্রবাসী আছেন, সিলেট হচ্ছে আমাদের জন্য প্রথম যাওয়ার, সিলেটে প্রবেশের দ্বার হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। সুতরাং এই সিটি কর্পোরেশন অত্যন্ত স্বাচ্ছন্দ্যভাবে এই সিটি কর্পোরেশন চলবে, পরিচ্ছন্ন একটি নগরী হবে, একটি স্মার্ট নগরী হবে এবং বিশেষ করে একজন প্রবাসী নির্বাচিত জনপ্রতিনিধি সিলেটের নেতৃত্ব দিচ্ছেন, সেটি নিশ্চয়ই আমাদের জন্য যেমন একটি আশার স্থান। একই সাথে যে চ্যালেঞ্জগুলি আছে সেই চ্যালেঞ্জগুলি মোকাবেলাতেও তিনি নেতৃত্ব দিবেন, প্রবাসীদের বিষয়গুলি তিনি তার চিন্তাভাবনায় রাখবেন এবং প্রবাসীদের ওয়েলফেয়ার কিংবা প্রবাসীদের যে মেধা আছে, যে দক্ষতা আছে, সেই দক্ষতা এবং মেধাকে কাজে লাগিয়ে সিলেটকে কীভাবে আন্তর্জাতিক একটি নগরীতে রূপান্তর করা যায় সেদিকেও নিশ্চয়ই তিনি দৃষ্টি দিবেন। এই প্রত্যাশায় আজকের মতো অভিমত অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।